আমরা আগামীতে এই ধরনের ইভেন্ট কন্টিনিউ করব এবং আমাদের যে কমিউনিটি বা নেটওয়ার্ক এটাকে আরো বুস্ট আপ করার জন্য আমরা অবশ্যই আন্তরিকতার সাথে চেষ্টা করব। কারণ আহ, নিজেদের উন্নয়নের জন্য মানে আমাদের জবটা যে আসলে ইম্পর্টেন্ট, এটা যে আসলে বিজনেসে ভ্যালু ক্যারি করে, এইটা বোঝানোর জন্য আসলে ওভারঅল একটা কমিউনিটি এবং হচ্ছে আহ, নিজেদেরকে ডেভেলপ করা, একজনের সাথে আরেকজনের কমিউনিকেশন মেনটেন করা, টেকনোলজি সম্পর্কে ডিসকাশন করা। তার কারণ হচ্ছে আহ, একটা কথা আছে যে আফটার গ্রাজুয়েশন সবাই অলমোস্ট ইকুয়াল, আবার আরেকটা কথা আছে প্রফেশনে আফটার 5 ইয়ার্স অলমোস্ট সবাই ইকুয়াল। বিকজ অফ 5 বছরের মধ্যে আমাদের প্রফেশনাল ম্যাচুরিটিটা ক্রিয়েট হয়ে যায় নর্মালি। তারপর দেখা যায় যে আমরা একই টেকনোলজি নিয়ে কাজ করলেও ডিফারেন্ট ডিফারেন্ট ডোমেনে থাকার কারণে, ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশনে থাকার কারণে আমাদের ওয়ার্কের অ্যাপ্রোচ, আইডিয়া এগুলো অনেক ভেরি করে। এই এই টাস্ক গুলা বা এই যে এক্সপিরিয়েন্স গুলা, এগুলি যদি আমরা একজন আরেকজনের সাথে শেয়ার না করি বা ডিসকাস না করি, তাহলে দেখা যাবে আমাদের একটা গ্লোবাল যে ডেভেলপমেন্ট বা আমাদের ওভারঅল যে একটা ইমপ্রুভমেন্ট সেটা আসলে হয় না। তো এই ক্ষেত্রে দেখা যায় কি যে মানে ইট ইজ ভেরি মাচ ট্রু যে এখানে অনেকেই আছে বা অনেকে জয়েন করবেন যারা কোনো একটা পার্টিকুলার ডোমেনে অনেক এক্সপার্ট বা কোনো একটা পার্টিকুলার জায়গায় অনেক এক্সপার্টাইজ গ্রো করছে ডিউ টু জব স্কোপ। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে জব করি, আমরা যদি হচ্ছে আমাদের এই নলেজ গুলা বা আইডিয়া গুলা বা থিঙ্কিং গুলা আমরা একে অন্যের সাথে শেয়ার করি, তাহলে এটা আমাদের জন্য খুবই উপকৃত হবে এবং আমরা স্মার্টলি কাজ করতে পারবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি আমার মানে কেরিয়ারের শুরু থেকেই আমার যারা ম্যাটস ছিল বা আমার যারা কোয়ার্কার ছিল সবাইকে আমি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে ভাই, কম্পিটিশনটা আমাদের সাথে আমাদের না, কম্পিটিশনটা হচ্ছে গ্লোবাল কমিউনিটির সাথে আমাদের। সো আমরা এমনিতেই অনেক অল্প সংখ্যক। তো আমাদেরকে নিজেদেরকে ডেভেলপ করার জন্য অবশ্যই মানে সংখ্যা, তারপরে হচ্ছে আপনার কি বলবো যে ইন্ট্রোভার্ট থিঙ্কিং বা আমি আন্ডার এস্টিমেটেড হয়ে যাচ্ছি, হ্যাঁ, বা আমি হয়তো বা এই নলেজটা ওনার কাছে শেয়ার করলে আমার কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, আমার কিছু ত্রুটি থাকতে পারে, সেক্ষেত্রে আমি আন্ডার এস্টিমেটেড হয়ে যাব, এই ধরনের কিছু মেন্টাল ডিপ্রেশন আমাদের মাঝে কাজ করে। বাট এইখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। বিকজ অফ এইটা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, দেন আমাদের সবার ওভারঅল ডেভেলপমেন্ট হবে এবং এটাই রিয়েলিটি। সো আমাদের এই ডিসকাশন গুলা আমাদের জন্য খুবই ফ্রুটফুল হবে, আমার জন্য, আপনার জন্য, বা এখানে যারা আছে সবার জন্য। বিকজ অফ এক একজনের এক একটা স্কোপে অনেক এক্সপার্টাইজ। তো আমরা তো আসলে আইটি কমিউনিটির লোক এবং স্পেশালি আমরা ডাটাবেস ডোমেনটা নিয়ে কাজ করতেছি এবং মানে আমরা এটা সবাই মোটামুটি জানি যে আসলে ডাটাবেস ডোমেনটা অনেক ইলাবোরেট হয়েছে। একটা সময় আমাদের বাংলাদেশে ওরাকল ডমিনেট করতো, এখন ওরাকলের পাশাপাশি সিকল সার্ভার, পোস্ট জিআরই, মাইস্কুয়েল, এছাড়া আরো অনেক বিগ ডাটা এক্সপোজারের অনেক ডাটাবেস অলরেডি ইনেগুরেট হয়েছে আমাদের এই সাবকন্টিনেন্টে এবং আমরা এগুলা নিয়ে কাজ করতেছি। তো দেখা যাচ্ছে কি যে আমাদের জবের নেচারের কারণে বা জব স্কোপ বা ইন্ডাস্ট্রির কারণে কেউ কেউ হচ্ছে শুধু ওরাকল নিয়ে কাজ করতেছে, কেউ আবার ওরাকল এসকিউএল সার্ভার নিয়ে কাজ করতেছে, কেউ আবার ওরাকল এসকিউএল সার্ভার, মাইস্কুয়েল এগুলা নিয়ে কাজ করতেছে, আবার অনেকে শুধু সিকিউএল সার্ভার নিয়ে কাজ করতেছে। সো একটা ডিসকাশন, একটা সিঙ্গেল ডিসকাশন আসলে এত বড় বা এত ইলাবোরেট এনভায়রনমেন্টকে কভার করা পসিবল না। আবার একজন প্রফেশনালের জন্য মানে অনেকগুলা ডাটাবেজের এক্সপার্টাইজ হওয়া পসিবল না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমরা মানে আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, এই টপিকস এর
বিষয়বস্তু ছিল যে আমরা কিভাবে ডায়াগনোস করব এবং আমরা কিভাবে ট্রাবল শুট করব। আমরা কিভাবে ডায়াগনোস করব এবং কিভাবে ট্রাবল শুট করব, এইটা যতটা না টেকনিক্যাল ম্যাচুরিটি এখানে ইনভলভ, তার চেয়ে বেশি ইনভলভ হচ্ছে মেন্টাল ম্যাচুরিটি। সেটা হচ্ছে কি, যে আমি যখন কোনো একটা প্রবলেম পাবো, ওই প্রবলেমটা দেখে আমি ঘাবড়াবো না। এটা হচ্ছে মানে ফার্স্ট ইম্পর্টেন্ট থিং। তারপর আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা জানি না সেটা নিয়ে হচ্ছে মানে ওভার এক্সপোজারে আসবো না। আমাকে কমিউনিটি থেকে হেল্প নিতে হবে, কোয়ার্কার থেকে হেল্প নিতে হবে, ফ্রেন্ডদের কাছ থেকে হেল্প নিতে হবে, বা ওই ডোমেনটাতে এক্সপার্ট কেউ আছে তার কাছ থেকে হেল্প নিতে হবে। আর আর&ডি করার সময় আমরা অবশ্যই মানে আর&ডি ট্র্যাকিং করতে হবে, যে আমি আসলে যেই জায়গায় প্রবলেমটা পেয়েছি ওই প্রবলেমটাকে মিটিগেট করতে গিয়ে আমি ওই প্রবলেমকে আরো প্রপাগেট করে ফেলতেছি কিনা। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার স্টেপস অফ ওয়ার্ক এটা আমাকে অবশ্যই কি করতে হবে, ট্র্যাকে রাখতে হবে, যেন প্রবলেমটা এসকেলেট হয়ে প্রপাগেট হয়ে আরো ইলাবোরেট হয়ে যেন না যায়। এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এগুলা কিন্তু হচ্ছে মেন্টাল ম্যাচুরিটি। তার কারণ হচ্ছে আমার প্রবলেম ওরাকলে হতে পারে, আমি ধরেন যে আমরা কাজ করতেছি সিকিউল সার্ভার নিয়ে, আমাদের সিকিউল সার্ভার ডোমেইনে প্রবলেম হতে পারে। পোস্টজিআরই নিয়ে কাজ করতেছি আমরা, ওই ডোমেনে প্রবলেম হতে পারে। মাইস্কিল নিয়ে কাজ করতেছি, ওই ডোমেনে প্রবলেম হতে পারে। সো অ্যাজ এ টেকনিক্যাল গাই বা অ্যাজ এ টেকনিক্যাল পারসন, আমরা যখন কোনো প্রবলেম রেইজ হয়, প্রবলেমটা কিন্তু সিলিও হতে পারে, আবার ইন ডেপথ প্রবলেমও হতে পারে। যদি ইন ডেপথ প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদেরকে ওয়াইজলি ওইটা নিয়ে হ্যান্ডেল করতে হবে বা সামনে আগাতে হবে। ঠিক আছে, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের কমিউনিটিতে যে বিষয়টার খুবই অভাব, সেটা হচ্ছে আমরা অর্গানাইজ না। অর্গানাইজ না বলতে আসলে এটা বোঝাচ্ছি, যেমন ধরেন আমরা মি অলসো, ঠিক আছে, আমরা যখন কোনো একটা প্রবলেম ফেস করি, প্রবলেমটা রিজলভ করি, ওই প্রবলেমের কিন্তু কোনো হিস্ট্রি রাখি না। দ্যাট মিনস ডকুমেন্টেশনে আমরা খুবই দুর্বল, মানে আমরা উইক। বাট ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি কম্পিট করতে চান, সেক্ষেত্রে ডকুমেন্টেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই ক্ষেত্রে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট যে ইস্যুটা আসে, ওই ইস্যুটাতে আমাদের কনসার্ন হইতে হবে। মানে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, আমার একটা ইনসিডেন্ট ঘটছিল, ওইটা কোন সিচুয়েশনে ঘটছিল, কোন পারপাজে, কোন স্কোপে ঘটছিল, এবং ওইটার আসলে আমরা কি রিমেডি দিয়েছিলাম। এই যে ট্র্যাকিং গুলা, মানে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট যে ট্র্যাকিং গুলা, বা আমরা কোনো একটা প্রোয়েক্টিভ পরিবর্তন করতেছি বা প্রোয়েক্টিভলি কোনো একটা কাস্টমাইজেশন বা টিউনিং করতেছি, সেক্ষেত্রে চেঞ্জ রিকোয়েস্ট প্রপারলি মেনটেন করা, এই জায়গাগুলাতে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক উইকনেস আছে, এবং আমরা এগুলা প্র্যাকটিস করতে অনেকটা ফেয়ার ফিল করি বা অনেকটা অ্যাভয়েডেন্স মোডে থাকি। এই জায়গাগুলা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলে আমরা যখন ডায়াগনস্টিক ফাংশনালিটি পারফর্ম করব, তখন আমাদের এই মেন্টাল ম্যাচুরিটি গুলা মেনটেন করতে হবে, যে আমরা যে প্রবলেমটা পেলাম, ওই প্রবলেমটা কোন জায়গায় পেলাম, কোন সিচুয়েশনে পেলাম, এর ব্যাকগ্রাউন্ড রিজন কি, এটা কি ইনহেরিট হয়ে আসছে নাকি নিউলি আমাদের সামনে এই প্রবলেমটা অ্যারাইজ হয়েছে। এই জায়গাগুলোতে আমাদের কিন্তু সিনসিয়ারিটি রাখতে হবে। এবং আমরা যখন ট্রাবল শুট করতেছি, ট্রাবল শুট করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ট্র্যাকিং রাখতে হবে, যে আসলে আমরা কোথা থেকে কোথায় আসলাম। এবং আরেকটা বিষয় যেটা আমি মানে খুব সিরিয়াসলি বলি, সেটা হচ্ছে আমাদের একটা পার্টিকুলার টেকনিক্যাল পয়েন্টে এক্সপার্টাইজ নাই থাকতে পারে। ঠিক আছে, ওইটাকে মানে ধামাচাপা দেওয়ার জন্য বা হাইড করার জন্য আমরা কোনো রং ইনিশিয়েটিভ নিব না। ঠিক আছে, কারণ হচ্ছে কি, প্রবলেমকে যদি আপনি আরো এসকেলেট করে ফেলেন, আরো প্রোপাগেট করে ফেলেন, তখন ওই প্রবলেমে কিন্তু আবার আপনি নিজেই পড়তেছেন। সো এই ক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করে
মানে বিষয়টা সম্পর্কে ভালো মতো জেনে পরামর্শ নিয়ে বা ওইএম এর সাপোর্ট নিয়ে ওইটাকে রিজলভ করা দরকার। এই বিষয়গুলো আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপর আমাদের কন্টিনিউয়াস যে ইমপ্রুভমেন্ট, এইটাও আমাদের কন্টিনিউ রাখতে হবে। কারণ এগুলা কিন্তু হচ্ছে আমাদের টপিকস এর সাথে খুব মানে জড়িত বিষয়বস্তু আর কি। যেমন আমরা হচ্ছে আহ, মানে আমাদের দেশে এই প্রবলেমটা আছে বা আমাদের ইন্ডাস্ট্রিতে এই প্রবলেমটা আছে যে আমাদের ওয়ার্কলোড অনেক বেশি, অনেক ডাইভার্সিফাইড। আমরা যখন কোনো একটা টপিকস নিয়ে স্টাডি শুরু করি, ওইটাকে আসলে একটা মডারেট ফেজে নিয়ে যেতে পারি না, আবার অন্য আরেকটা টপিকসে চলে যাই। তো এই জায়গাগুলোতে আমাদের একটু স্মার্ট হইতে হবে। মানে আমরা যখন যে প্রবলেমটা পাচ্ছি, ওই প্রবলেমটাকে প্রপারলি মেনটেন করার আগ পর্যন্ত ওইটা নিয়ে হচ্ছে সেলফ স্টাডি করা, এবং ওই প্রবলেমের উপরে বা ওই টেকনিক্যাল পয়েন্টের উপরে নিজের স্কিলটাকে প্রপারলি ডেভেলপ করা, এই জায়গাগুলোতে আমাদেরকে একটু কনসেন্ট্রেশন দিতে হবে। আচ্ছা, আহ আজকে আসলে আমাদের যে সেশনটা, এটা মানে খুবই অল্প সময়ে আসলে আপনারা সবাই তো মাশাআল্লাহ ম্যাচিউরড, এখানে যারাই আছেন সবাই জব করতেছেন। এটা খুব মানে সিম্পলি আমরা ফিল করতেছি যে আসলে ডায়াগনস্টিক অ্যাক্টিভিটি এবং ট্রাবল শুটিং অ্যাক্টিভিটি ইটস নট এ ম্যাটার অফ জোক। এটা অনেক বড় একটা বিষয়। প্রবলেম যে কোনো টেকনিক্যাল স্কোপে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এত অল্প সময়ের ভিতরে মানে প্র্যাকটিক্যালি একটা প্রবলেম সিনারিওকে রিজলভ করে ফেলার মতো সিচুয়েশন না থাকার কারণে জাস্ট হচ্ছে হাই লেভেল ডিসকাশন করব, প্লাস হচ্ছে ছোটখাটো কিছু টিউটোরিয়াল আমরা অবজার্ভ করব এখানে। এটা হচ্ছে আমাদের আজকের সেশনের এইম বা পোর্টফোলিও, হোয়াট এভার যাই বলেন। আমি হচ্ছে একটা ওয়ার্ড ফাইল শেয়ার করতেছি আপনাদের সাথে, এবং ওইটার উপর বেস করে আমরা একটু অর্গানাইজড ওয়েতে আগাবো। হোপফুলি আপনারা বিষয়টাতে মানে আমার ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন। জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, এইখানে জাস্ট কিছু পয়েন্টস আমি ডিফাইন করছি আপনাদের সাথে গ্রুপ ডিসকাশনের জন্য। সেটা হচ্ছে ডায়াগনস্টিক এন্ড ট্রাবল শুটিং, এটা একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ যে কোনো প্রবলেমকে সলভ করার জন্য, যেখানে আমি আপনাদের মানে প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলো বললাম, যে এখানে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে মেন্টাল ম্যাচুরিটি। মানে নিজেকে কুল রাখা, স্টেবল রাখা, এবং স্মার্টলি প্রবলেমকে হ্যান্ডেল করা। এই ক্ষেত্রে ঠিক ওই টেকনিক্যাল পয়েন্টটা আপনার আগে থেকে নোন নাও থাকতে পারে, আবার নোনও থাকতে পারে। নোন থাকলে আপনি তো হচ্ছে মেন্টালি সেফ জোনে আছেন, আপনার খারাপ লাগবে না। বাট যদি ওটা আননোন কজ হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা মেন্টাল ডিপ্রেশনে পড়ে যান। ওই মেন্টাল ডিপ্রেশনটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আচ্ছা, আমরা এখানে হচ্ছে ওভার স্মার্টনেস দেখাবো না। মানে আমার আমার প্রবলেমটা যদি আমি একদম ডেফিনেটলি না জানি, তাহলে সেক্ষেত্রে হুটহাট কোনো ডিসিশন নিয়ে ওই প্রবলেমকে আরো এসকেলেট করব না। ঠিক আছে, এগুলো হচ্ছে মেন্টাল ম্যাচুরিটি। আচ্ছা, আমরা আমাদের যে কোনো প্রবলেম ডায়াগনোজ এবং ট্রাবল শুট করার যে রেকর্ডস বা হিস্ট্রি, এটা মেনটেন করব ট্র্যাকিং রাখার জন্য। ঠিক আছে, আপনি একটা এক্সেল শিট মেনটেন করেন, আপনি কোন কোন প্রবলেম কখন পাইছেন, কোন ইস্যুতে পাইছেন। ঠিক আছে, ওই এক্সেল শিটে কত তারিখে পাইছেন, কোন সার্ভারে পাইছেন, কোন উইন্ডোজে পাইছেন, কোন ডাটাবেজে পাইছেন, প্রবলেমের মানে অ্যাপ্রোচটা কি ছিল। ঠিক আছে, এই বিষয়গুলো একটু ট্র্যাকিং এ রাখেন, এবং আপনি কি কি করতেছেন, হ্যাঁ, হোয়াট ইউ আর ডুইং। এখন আমাদের কাছে অনেক সময় মনে হয় যে মানে আমরা অনেক বেশি কনফিডেন্ট হই যে এই এই বিষয়টা আমরা ভুলে যাব না, কিন্তু তখন অত্যন্ত মেন্টাল স্ট্রেসে থাকার কারণে অনেক মেরিটোরিয়াস পার্সন ঠিক 1 ঘন্টা আগে কি অ্যাক্টিভিটি পারফর্ম করছে সেটা কিন্তু বুঝতে পারেন, মনে থাকে না।
এই জায়গাটাতে আমাদেরকে সেফ সাইডে নিয়ে আসতে হবে, মানে আমরা যখন কাজ করব কাজের ট্র্যাকিং রাখবো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলতেছি যে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা একটা ছোটখাটো আইডিয়া নিতে পারি যে কি কোন টুলস এর মাধ্যমে কিভাবে এগুলা ম্যানেজ করা যায়। কারণ হচ্ছে এটা অনেক ছোট থেকে অনেক বড় পরিসরে মেনটেন করা যায়। তো খুব বড় পরিসরে মেনটেন করতে গেলে আমাদের তো সলিউশন পারচেস করতে হবে। সেক্ষেত্রে অর্গানাইজেশনকে বুঝাইতে হবে যে আমার এখানে এটা লাগবে, ওইটার পিছনে ইনভেস্ট আছে, লং রান অনেক ইস্যু আছে। তো আমরা ঠিক ওই লেভেলে যাচ্ছি না, আমরা হচ্ছে কি সেলফ ইনসিডেন্ট ম্যানেজমেন্ট এবং চেঞ্জ রিকোয়েস্ট, এই দুইটা টার্মের সাথে নিজেদেরকে অ্যাডপ্ট করাবো এবং আমাদের ওন ম্যাচুরিটির জন্য এই দুইটা বিষয়কে আমাদের হ্যাবিচুয়েট করে ফেলবো, মানে আমরা আমাদের হ্যাবিটে এটাকে নিয়ে আসবো, ঠিক আছে। The goal of diagnose and troubleshooting is to determine why something does not work as expected and explain how to resolve the problem. এটা আসলে ওয়ান কাইন্ড অফ ডেফিনেশনের মতো হয়ে গেল, বাট এটা দরকার ছিল এখানে যে আসলে অ্যাপ্রোচটা আমরা আমাদের ভিতরে নিয়ে আসার জন্য। আচ্ছা, তারপরে এখানে আমি জাস্ট 4-5টা পয়েন্টস নোট করছি যেটা আমাদের জন্য দরকার। মানে আমরা কোন কোন বিষয়গুলোকে কনসেন্ট্রেশন দিব, যে হোয়াট আর দ্য সিমটম অফ দ্য প্রবলেম। এইটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট ম্যানেজমেন্টের জন্য ইম্পর্টেন্ট, যে আমরা প্রবলেম সিমটমটা কিভাবে আইডেন্টিফাই করছিলাম, কখন আইডেন্টিফাই করছিলাম, এটা আমরা ট্র্যাক রাখবো। কোথায় প্রবলেমটা হইলো, কখন প্রবলেমটা হইলো, আন্ডার হুইচ কন্ডিশন ডাজ দ্য প্রবলেম অকার, মানে কোন অ্যাক্টিভিটি পারফর্ম করতে গিয়ে বা কোন আপনার রিজিডিয়াল রিস্কের কারণে আমাদের এই প্রবলেমটা হইলো, ঠিক আছে। এটা আমরা অবশ্যই ট্র্যাকিং এ রাখবো। ক্যান দ্য প্রবলেম বি রিপ্রোডিউসড, আমরা অনেক সময় কি করি, ইউএটি করি, তাই না, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং যেটা, সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভিটি করি, রিঅ্যাক্টিভিটি করি। তো অনেক সময় দেখা গেছে কি যে আমরা এমন একটা প্রবলেম পাইছি যে প্রবলেমটা আসলে ইউএটি করা সম্ভব না, পসিবল না, ঠিক আছে। মানে ওই ধরনের সিচুয়েশন বা ওই ধরনের অ্যারেঞ্জমেন্ট পসিবল না। আর আমাদের দেশে এই ধরনের সিনারিও খুব বেশি, যে আমাদের অলমোস্ট সব অর্গানাইজেশনই দেখবেন যে প্রোডাকশন এনভায়রনমেন্ট র্যাকে চলে আর টেস্টিং এনভায়রনমেন্ট হচ্ছে সিঙ্গেল ইনস্টেন্সে চলে। দেখা গেল যে প্রোডাকশন এনভায়রনমেন্টে এসএম করা আছে, সিঙ্গেল ইনস্টেন্সে এসএম করা নাই। এসএমএস এসকিউএল সার্ভার বলেন বা মাইস্কিউএল পোস্টজিআরই বলেন, দেখা গেল প্রোডাকশন এনভায়রনমেন্টে ক্লাস্টার করা আছে, নন প্রোডাকশন বা টেস্টিং এনভায়রনমেন্টে ক্লাস্টার করা নাই। এখন প্রবলেম যদি ক্লাস্টার ওরিয়েন্টেড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ইউএটি করতে পারতেছি না। আবার অনেক সময় দেখা গেছে কি যে অ্যাপ্লিকেশন এন্ড থেকে যখন টেস্টিং গুলো হয়, অ্যাপ্লিকেশন এন্ডে টেস্টিং এর বেলায় আমার প্রোডাকশনে এক ধরনের অ্যারেঞ্জমেন্ট করা, টেস্টিং এনভায়রনমেন্টে এক ধরনের অ্যারেঞ্জমেন্ট করা, মানে আমার আসলে প্রপার টুলস নাই যে টুলস দিয়ে আমি আসলে সিমুলেট করতে পারবো। দেখা গেল আমার প্রোডাকশনে 1000 লোক কাজ করতেছে, বাট টেস্টিং এ যখন আমরা যাচ্ছি তখন একজন লোক কাজ করতেছি। তাহলে এই জায়গাগুলোতে আমাদের কিন্তু প্রবলেম আছে। সো এই এই বিষয়গুলোকে কনসিডারেশনে রেখেই কিন্তু আমাদের টেকনিক্যাল এক্সপার্টাইজ অ্যাপ্লাই করতে হবে। এই জায়গাতে আমাদেরকে একটু স্মার্ট হইতে হবে, ওকে। বাট আমরা আমাদের সুবিধার জন্য এই বিষয়গুলোকে অবশ্যই কি করব, কনসিডারেশনে রাখবো। আচ্ছা, তারপরে আমরা যদি মানে একটু হাই লেভেল ড্রিল ডাউন করি যে আমাদের প্রবলেম গুলা, তাহলে বা আমাদের ডায়াগনোজেবিলিটি বা ট্রাবল শুটিং এবিলিটি, এটাকে আরো স্কিল করার জন্য, ঠিক আছে। তো এখানে পিপল মানে আমরা, ঠিক আছে, আমরা কিন্তু হচ্ছে মেইন রিসোর্স, মানে সবচেয়ে বড় রিসোর্স। যেই জায়গাটাতে রিমেডি দেওয়া হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, আমরা যারা পিপল আছি আমাদের নলেজ গ্যাপ আছে। এই নলেজ গ্যাপকে ওভারকাম করার জন্য আমরা ইনিশিয়েটিভ নেই খুব কম, ঠিক আছে। আমরা ধরেন যে মানে ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স আমি যেটা দেখছি যে আমার 15-16 বছরের টিচিং এক্সপিরিয়েন্সে আমি অনেককে ট্রেনিং করাইছি, বাট ডিভিএ হিসাবে ডেভেলপ হয়েছে এরকম নাম্বার অফ পার্টিসিপেন্ট অনেক কম। আচ্ছা, এটার কারণ কি? বিকজ অফ নলেজ গ্যাপ। কারণ হচ্ছে যারা শুরু করছে ওই শুরুটাকে সাস্টেনেবল করে নাই, মানে কন্টিনিউ করে নাই, এবং একটা সময় পরে গিয়ে এগুলো ভুলে গেছে। সো পিপল ডেভেলপ হয়নি, ল্যাক অফ স্কিল ডেভেলপমেন্ট।
আচ্ছা, আমাদের দক্ষতা তৈরি হচ্ছে না কেন? দুইটা কারণে। এক হচ্ছে আমরা এনভায়রনমেন্ট পাচ্ছি না, আমাদের রিকোয়ার্ড যে এনভায়রনমেন্ট দরকার ডেভেলপমেন্টের জন্য। যেমন ধরেন আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি গুলাই যদি চিন্তা করেন, আপনি যদি আহ, মানে মালয়েশিয়া চিন্তা করেন বা ইন্ডিয়া চিন্তা করেন বা সিঙ্গাপুর চিন্তা করেন, ওদের এখানে হচ্ছে কি আপনার টেস্টিং এনভায়রনমেন্ট অনেক বেশি অ্যাভেলেবেল। আপনি মানে অনেক রিসোর্স পাবেন, ঠিক আছে, এনভায়রনমেন্ট পাবেন যেখানে আপনি হ্যান্ডস অন টাস্ক পারফর্ম করতে পারবেন। ওদের প্রোডাকশন এনভায়রনমেন্ট এবং টেস্টিং এনভায়রনমেন্ট সিমিলার থাকে, যেটা আসলে আমাদের এখানেও শুরু হয়েছে কালচারটা। আচ্ছা, তাহলে ল্যাক অফ ডেভেলপমেন্ট এটা একটা ইস্যু। নেগেটিভ মেন্টালিটি। আচ্ছা, নেগেটিভ মেন্টালিটি হচ্ছে কি? নেগেটিভ মেন্টালিটিটা হচ্ছে যে আমি এটা জানি না, এটা প্রকাশ করব না, এখানে আমার দুর্বলতা আছে, আমি বোঝাবো না, না জেনেও আমি এটা করে ফেলবো, এই ধরনের কিছু মেন্টালিটি। প্লাস হচ্ছে নলেজ শেয়ার করব না, ঠিক আছে, আমি একজন মানে আমি একা ডেভেলপ করবো, অন্য আরেকজনকে ডেভেলপ করবো না। এই ধরনের যে নেগেটিভ মেন্টালিটি, এগুলো হচ্ছে আমাদের মানে প্রবলেমের রুট কজ পিপল লেভেলে। আচ্ছা, এবার হচ্ছে প্রসেস লেভেলে আসি। ল্যাক অফ কন্টিনিউয়াল প্রসেস ইমপ্রুভমেন্ট, মানে আমরা যে প্রসেসে টাস্ক গুলা পারফর্ম করি, যেমন ধরেন সে ফর এক্সাম্পল আমরা একটা অর্গানাইজেশনে কি করি, ব্যাকআপ নিই, তারপরে হচ্ছে পেরিওডিক ডাটাবেসের হেলথ চেক করি, তারপরে হচ্ছে বিভিন্ন ইন্টিগ্রেশনে কাজ করি, ঠিক আছে, এই টাস্ক গুলো আমরা পারফর্ম করি। আবার অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড অনেক ডিবিএর টাস্ক আমরা পারফর্ম করি, যেগুলো আসলে মানে ম্যানুয়ালি করা হয়, যেগুলোর আসলে প্রপার ডকুমেন্ট নাই, যেটা আসলে যে এক্সপার্ট সে কন্টিনিউয়াসলি করতেছে, উনি যখন চলে যায় ওই কাজটা কিভাবে হয়েছে বা আগে কিভাবে হইতো এটার কিন্তু প্রিভিয়াস হিস্ট্রি পাওয়া যায় না। আচ্ছা, এটা না পাওয়ার কারণ হচ্ছে যে যে প্রসেসটাকে আমরা ইমপ্রুভ করি না। মানে আসলে একটা টাস্ক যে একটা প্রসেসের প্রসেস, একটা একটা কাজ যে একটা প্রসেস, এবং ওই টাস্কটাকে যে অর্গানাইজ করা দরকার আছে এবং কন্টিনিউয়াসলি ওইটার মোটিভ বা ওইটার প্র্যাকটিসটাকে আরো ডেভেলপ করার প্রয়োজন আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবি না। ল্যাক অফ প্রপার ডকুমেন্টেশন, যেটা আমরা অলরেডি ডিসকাস করে ফেললাম, যে আমাদের প্রসেস ডিফাইন করার প্র্যাকটিস নাই, প্রসেস ইমপ্রুভমেন্টের প্র্যাকটিস নাই, এবং ডকুমেন্টেশন নাই। আমার সাথে আপনারা সবাই একমত হবেন যে আসলে আমাদের কিন্তু ভালো ডকুমেন্টেশন নাই। আপনি দেখেন যে আমরা অনেক ব্লগ পড়ি, ঠিক আছে, মানে অনেক ব্লগ পড়ি কিন্তু ওয়েবে, এবং দেখি যে মানে অনেক সুন্দর সুন্দর ব্লগ আছে যেখানে আসলে এত স্মার্টলি মানে টেকনোলজি গুলাকে তুলে ধরা হয়েছে বা প্রবলেম গুলাকে রিজলভ করা হয়েছে, যেটা দেখলে আপনার ভালো লাগবে, মানে আপনার মনে শান্তি আসবে। বাট ওই প্র্যাকটিসটা আমাদের মাঝে কিন্তু নাই, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের মাঝে, আমাদের সিনিয়রদের মাঝেও নাই। আমরা যেহেতু আমাদের সিনিয়রদের মাঝে নাই, সেজন্য আমরা জুনিয়রদেরকে ওইভাবে টাইটলি মেনটেন করতে পারি নাই, মানে তাদের ভিতরে এই ইনফ্লুয়েন্সটা আমরা দিতে পারি নাই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আসলে আপনাদের ইমপ্রুভ করতে হবে। আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন বা যারা মিড ফেজে আছেন, দে শুড স্টার্ট ব্লগিং। আপনাদের ইউটিউব চ্যানেল থাকা উচিত, আপনারা লিঙ্কডইনে হচ্ছে পার্টিসিপেট করবেন, আপনারা হচ্ছে ওন ব্লগ তৈরি করবেন এবং এটাকে পাবলিশ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের গ্রুপের অনেক বেশি ডেভেলপমেন্ট হবে। তাহলে হচ্ছে কি, এই ল্যাক অফ প্রপার ডকুমেন্টেশন এটা কিন্তু আমাদের নাই। সো এই জায়গাটায় আমাদেরকে স্মার্ট হইতে হবে এবং এটা প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার আসি আমরা টেকনোলজিতে। আচ্ছা, যেহেতু আমাদের স্কিল ডেভেলপ না, আমাদের নলেজ গ্যাপ আছে, দ্যাটস ওয়াই আমরা যখন কোনো একটা প্রোডাক্ট অ্যাকোয়ার করি, ঠিক আছে, ওই প্রোডাক্ট অ্যাকোয়ার করার পরে আমাদের ট্রেনিং করানো হয়, এটা হচ্ছে আমাদের কালচার, ঠিক আছে। মানে আমরা কিন্তু কোনো একটা প্রোডাক্ট নিব, ঠিক আছে, ওই প্রোডাক্টটা কেন নিব, ওইটার কি ফ্লেভার আছে, ওইটার কম্পারিজন করার মতো ক্যাপাবিলিটি আমাদের ইনিশিয়াল স্টেজে থাকে না। না থাকার কারণে আমরা কি করি, মানে
ওইএম এর উপর নির্ভর হই। তো ওইএম এর উপর যখন নির্ভর হই তখন তো প্রোডাক্ট আছে, আপনার ওরাকলের আছে প্রোডাক্ট, আইবিএম এর আছে প্রোডাক্ট, ধরেন যে এবিসিডি ইএফজেড কোম্পানির আছে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে কি যে যার প্রেজেন্টেশন বা যার অ্যাপ্রোচ খুব ভালো আসে, মানে যে আপনাকে কনভিন্স করে ফেলতে পারে, আপনি তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যান। বাট এখানে কিন্তু আপনার নলেজ গ্যাপের কারণে আপনি কিন্তু প্রপার প্রোডাক্টটা চুজ করতে পারলেন না। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি, আমাদের হচ্ছে মানে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট পারচেস করি, আমাদেরকে যেভাবে ডিজাইন করে দিয়ে যায় আমরা ওইটাতেই হ্যাবিচুয়েট হওয়ার চেষ্টা করি। বাট আমার বিজনেসের সাথে কমপ্লাই করে, আমার অর্গানাইজেশনের সাথে ম্যাচিং করে, লং রান থিঙ্ক করে, মানে ফিউচারিস্টিক কোন একটা ডিজাইন কিন্তু আমরা অ্যাকচুয়ালি করার মতো এবিলিটি এখনো অ্যাকোয়ার করি নাই। তাহলে যখন কোনো একটা প্রোডাক্ট প্রপারলি ডিজাইন না হয় তখন কিন্তু ওইটার মাঝে কন্টিনিউয়াসলি প্রবলেম হইতেই থাকে, এবং ওই প্রবলেম গুলো ফেস করি আমরা পোস্ট ফেজ, যখন সেটা অপারেশনাল হয়, প্রোডাকশনে চলে যায়। আচ্ছা, ল্যাক অফ রিসোর্স, এই ক্ষেত্রে মানে যেহেতু পিপল নিয়ে আমরা আগে আলোচনা করে ফেলছি, ওইটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, এখানে আমরা রিসোর্স মানে হার্ডওয়্যার নিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে। তো ল্যাক অফ রিসোর্স এইটা হচ্ছে একটা মানে বড় প্রবলেম, ঠিক আছে। বড় প্রবলেম কিরকম, যেমন আমরা হচ্ছে প্রপার এস্টিমেট না করতে পারার কারণে অনেক সময় যেটা হয়, দেখা গেল যে আমাদের রিসোর্স 2 বছর পরেই এমন সিচুয়েশনে গেছে যে ওইটা দিয়ে আসলে প্রোডাকশনকে অ্যাফোর্ড করা যাচ্ছে না। আপনি যতই টিউনিং করেন না কেন, ঠিক আছে, সেটা যদি সিপিইউ বটলনেক হয়, আপনার যদি র্যাম ক্রাইসিস হয়, আপনার ডিস্ক আয় যদি কম থাকে, এবং আপনার হচ্ছে বিজনেস অপারেশন যদি মানে আউট অফ দ্য বক্স হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যত এক্সপার্ট ডিবি হন না কেন বা যত এক্সপার্ট প্রফেশনালি হন না কেন, আপনি তো হচ্ছে আসলে মানে 1 কেজির চাউলের বয়মের মাঝে 2 কেজি চাউল তো রাখতে পারবেন না, ঠিক আছে। তাহলে এই যে রিসোর্সের যে ব্যাপারটা, এইটা কিন্তু আমাদের খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, বিশেষ করে যখন কোনো নতুন প্রোডাক্ট অ্যাকোয়ার হয় বা প্ল্যানিং হয়, তাহলে ওইটা যেন অপটিমিস্টিক হয়। মানে আমরা বেশি রিসোর্সও নিয়ে ফেলবো না, আবার কমও নিয়ে ফেলবো না। তাহলে এই জায়গাতে আমরা যদি প্রপারলি কাজ করতে পারি, মানে ডিজাইনের ক্ষেত্রে এবং রিসোর্সের ক্ষেত্রে এন্ড কনফিগারেশনের ক্ষেত্রে, ঠিক আছে, এই জায়গাগুলোতে যদি আমরা প্রোঅ্যাক্টিভ টাস্ক পারফর্ম করতে পারি, আমাদের অনেক প্রবলেম আমরা ইনিশিয়াল স্টেজেই ট্রাবল শুট করে ফেলতে পারবো, মিটিগেট করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলোতে আমাদের ম্যাচুরিটি গ্রো করতে হবে, তাহলে প্রোডাক্টের উপরে আমাদের নলেজ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়াইতে হবে, ঠিক আছে। মানে আমরা আসলে যে যে ডোমেনে কাজ করতেছি, যেমন ধরেন এখন ওরাকল ওরাকল দিয়ে আমরা কাজ করতেছি যারা, বা এসকিউএল সার্ভার বা পোস্টজিআরই মাইস্কুয়েল বা আরো যে ডাটাবেস গুলো আছে, ওগুলা নিয়ে আমরা যারা কাজ করতেছি, তারা কন্টিনিউয়াসলি আসলে কি ফিচার আসতেছে, কি ফাংশনালিটি আসতেছে, এগুলো নিয়ে কিন্তু স্টাডি করতে হবে। হুম, এই বিষয়গুলা নিয়ে নিজেদের ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে। সরি, একটা সাডেন কলের জন্য। ওকে, তারপর আমাদের লাস্ট ফেজে আমি আরেকটা পয়েন্টস এখানে মানে আপনাদের সাথে ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে রং অপারেশনস। মেনটেনেন্সটা বা অপারেটিভ টাস্কটা ভুল করা, মানে আমি আমার মানে সেলফ এক্সপিরিয়েন্স থেকে বা আমার কোয়ার্কারদের এক্সপিরিয়েন্স থেকে যে বিষয়টা আমরা খুব রিয়েলাইজ করি, সেটা হচ্ছে কি যে একটা টাস্ক আমার সিনিয়র ভুলভাবে করছে এবং ওইটা ওইভাবেই করা হচ্ছে, ঠিক আছে। মানে ওইটার যে কারেকশন বা ইমপ্রুভমেন্ট,
এইটা কেউ বলেও না এবং ওইটা নিয়ে মুভও করেন। তাহলে দেখা যাচ্ছে কি যে কন্টিনিউয়াসলি একটা রং অ্যাপ্রোচের কারণে একটা সময় পরে গিয়ে ওইটা একটা মানে বুমেরাং হয়, মানে একটা বড় ধরনের প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তাহলে কি মানে এই ধরনের অ্যাপ্রোচ থেকে আমাদেরকে একটু স্মার্টলি প্রোটেক্টিভ হইতে হবে এবং ওইটা কি পোলাইটলি অ্যাপ্রোচটা নিয়ে আসতে হবে যে ভাইয়া আমরা আসলে কাজটা এইভাবেও করতে পারি। তাহলে আপনি মানে প্রথমে অ্যাপ্রোচ করেন, তারপর প্রসেস কনস গুলা মানে আপনি ডিফাইন করেন, ঠিক আছে? প্রস এন্ড কনস ডিফাইন করে কম্পারিজন করে তারপরে আমাদের ওইগুলা অ্যাপ্রোচ করতে হবে যে আসলে এই কাজটা আরো স্মার্টলি এইভাবে করা যায়। আচ্ছা, এখন আগের যে টাস্কটা মানে আগে যে অপারেশনটা করা হয়েছিল ওই অপারেশনটাকে কিন্তু আপনি যদি 100% রং হিসাবে অ্যাপ্রোচ করেন তখন কিন্তু এটা মানে ইনিশিয়াল স্টেজেই নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই অপারেশনাল যে বিষয়টা এই জায়গাটাতে আমাদের কি করতে হবে, মানে স্মার্টলি কম্পারিজন নিয়ে আসতে হবে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য। হ্যাঁ, আগে আমরা এইভাবে করতাম, এখন এইভাবে করব। আগে এই পজিটিভ দিক ছিল, এই নেগেটিভ দিক ছিল, এখন যে অ্যাপ্রোচে যাচ্ছি এটার এই পজিটিভ দিক, এই নেগেটিভ দিক যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে কি ভাইয়া যে হ্যাঁ আগে এই পজিটিভ দিকগুলো ছিল, বাট এখন প্রপার ফিচার এবং ফাংশনালিটি আসার কারণে ইমপ্রুভমেন্ট এই জায়গায় হয়েছে। এখন আমরা যদি এটাকে এইভাবে না করে ওইভাবে করি, দ্যাট উইল বি গুড। আপনি এইভাবে কি করেন মানে প্রোঅ্যাক্টিভ ট্রাবল শুটিং ফেজে যান, ঠিক আছে, যেন একটা স্টেজে গিয়ে খুব বড় ধরনের কোনো প্রবলেম না হয়। আচ্ছা, তাহলে এই এই পার্টটা ছিল আসলে আমাদের মানে মেন্টাল এবং সিচুয়েশনাল ডেভেলপমেন্টের জন্য। আচ্ছা, আমরা একটু ফিডব্যাক চাচ্ছি আপনাদের, হ্যাঁ মানে আপনাদেরও একটু মতামত চাই। কেউ একজন একটু কাইন্ডলি প্লিজ ইন্টারেক্ট আসসালামু করেন। আলাইকুম। আমার নাম মাহমুদ। আহ, না, এটা খুবই একটা ইউজফুল প্রেজেন্টেশন ছিল। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু নতুন জিনিস শিখলাম এবং যেগুলো প্র্যাকটিস করি মনের অজান্তেই করি, না লিখে করি। আসলে আপনি যেটা বলছেন ডকুমেন্টেশন করা, এটা আসলে আমাদেরকে করা উচিত। থ্যাংক ইউ। মানে এটা আসলে খুবই 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 একটা ইউজফুল টিপস। হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি ঠিক জি জি, শিওর শুনতে না। পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। ও আচ্ছা, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। একটু 3-4 মিনিটস ইন্টারেক্টিভ হই, মানে আমাদের একটু মতামত পেশ করি। ইন দ্য মিন টাইম যিনি প্রেজেন্ট করতেছে উনি একটু রেস্ট নেক। মানে কন্টিনিউয়াসলি কথা বলতে গেলে অনেক সময় দেখা যায় একটা লেভেলে এসে আপনি মানে জড়তায় পড়ে যাবেন, মানে এনার্জি লস হয়। জি, আমি আরেকটা জিনিস শুধু এড করতে চাই। এখন আসলে আমরা আমি যেটা শিওর। করি মানে আমি যখন মানে কোনো প্রবলেমে পড়ি, আপনি যেটা বলছেন যে মেন্টাল ম্যাচুরিটি অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। সবসময় বড় জিনিস হলো আমার সামনে যারা বসে আছে ডাইরেক্টর, সিনিয়র ডাইরেক্টর, দে নো অ্যাবাউট মাই ডাটাবেস। মানে তারা আমার কাস্টমার। তারা অনেক সময় টেকনিক্যাল জিনিস বোঝে না। সেজন্য নন টেকনিক্যাল জিনিসটা মানে তাদেরকে যেন আমি বোঝাতে পারি। সেই ধরনের মেন্টাল প্রিপারেশন থাকা উচিত। প্র্যাকটিস করা উচিত যে এই প্রবলেমে আমার এই ধরনের এক্সাম্পল গুলো ইউজ করা উচিত যাতে তারা বুঝতে পারে। আর অনেক সময় যখন আমরা নতুন কিছু খুঁজে পাই না বা আমরা ইমপ্রুভ করতে চাই, আমরা এআই কে ইউজ করতে পারি। এআই রিসেন্টলি বেশ ভালোই ইমপ্রুভ হয়েছে আমার কাছে মনে হয়েছে। চ্যাট জিপিটি, জিমিনাই, সামটাইমস আমি তাদেরকে জিজ্ঞেস করি এবং জিজ্ঞেস করার ফলে তারা অনেক ভালো ভালো মানে অ্যান্সার দেয় এবং ভালো ভালো অল্টারনেটিভ দেয়। যেমন আমাকে একদিন আহ, একজন জিজ্ঞেস করছে ডেভেলপার যে আমি গ্রুপ বাই এর বদলে কি ইউজ করতে পারি। আমি চিন্তা করে দেখলাম যে গ্রুপ বাই এর বদলে কি ইউজ করতে পারি, তো তো ডেভেলপমেন্ট কোশ্চেন। আমার অল্প কিছু ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স আছে, তা আমি বললাম যে ঠিক আছে আমি তোমাকে কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি, আমি একটা টাস্কে আছি, তুমি আমাকে 10 মিনিট টাইম দাও। তো পরে আমি চ্যাট জিপিটিতে যে ওইটার একটা অল্টারনেটিভ বেশ কয়েকটা খুঁজে বের করে তারপরে ওকে আবার মেল লিখে পাঠাই দিলাম যে তুমি এইগুলো এগুলো এগুলো ইউজ করতে পারো। আর একটা জিনিস যেটা আমরা প্রতিদিন যা শিখি, আমি যেটা করি, আমি এই মোবাইলে নোট লিখে রাখি। নোট লিখে এমএস অফিসের নোটগুলোতে লিখে রাখি এবং এমএস অফিসের একটা অপশন আছে রিড অ্যাট লাউড। তা আমি শোয়ার আগে বা অন্যান্য সময় যখন বাগানে কাজ করি বা যখন আমি ফ্রি থাকি তখন ওই নোটগুলো শুনি। পুরাতন নোটগুলো শুনলে মানে অনেক পুরাতন জিনিস মাঝে মাঝে মনে পড়ে। না হলে ওই যে আপনি যেটা বললেন ভুলে যাওয়া,
ভুলে দেওয়া হয় আসলে। আমার মনে হয় আরো যারা আছেন কাজ করে তারা আমার থেকে আরো ভালো বলতে পারবেন। থ্যাংক ইউ। পাবেল, আহ, আপনি তো ওইএম এ জব করতেছেন, আপনার পক্ষ থেকে কিছু বলেন। আশরাফুল আজিম পাবেল আছেন? মোমিনুল, আপনি কিছু বলেন, আমরা একটু শুনি। আমাকে যে একটু টপিকটা ধরাই দিতেন। আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করেন এই একটা এই আপনার ট্রাবল শুটিং। লাইফ থেকে নিয়ে ধরেন একটা প্রবলেমের কথা বলতে পারেন যে কিভাবে ট্রাবল শুট করছেন বা কোনো একটা প্রবলেমে পড়ছেন যেটা হয়তো বা ব্লান্ডার হয়ে যেত কিন্তু হয় নাই, আপনি সুন্দরভাবে এসকেপ করে বেরিয়ে গেছেন, এরকম কোনো কিছু থাকলে। আসলে প্রবলেম তো অনেক পড়ছি। আমি আমি একটু মেমোরাইজ করি যে আসলে বলার মতো কোনটা আছে। আমি একটু সময় নিই। আপনারা অন্য অন্য কেউ এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, আমি একটু মেমোরাইজ করে ঘটনাটা একটু বলবো আর কি। আমি তো আসলে বেশ কিছু প্রবলেম ফেস করছিলাম, এর ভিতরে আসলে কোনটা বলা যায়, আবার কিছু প্রাইভেসি আমরা আছে। মোমিনুল সাহেবকে একটু টাইম দেই। ইন দ্য মিন টাইম, খন্দকার নাসরাত জুবায়ের, আপনি আছেন ভাইয়া? জুবায়ের, আপনি কি আছেন? জুবাই প্রবাবলি ইউএস অফিসে আছে, ও আসলে আচ্ছা 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 কল ধরতে পারে না, ইউএস টাইমে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা। তাহলে রায়হান ভাই, আপনি একটু কথা বলেন। হ্যাঁ? হ্যাঁ ভাইয়া, মানে অনেকগুলা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছেন আর কি। যে আমি হচ্ছে যে আমার বস ছিল সাউন্ড ভাই, তো শুরুর দিকে যখন একদম জুনিয়র ছিলাম তখন যখন কাজ করতাম তখন দেখতাম যে কোনো একটা প্রবলেম হইলে মানে উনি খুবই কুল থাকতেন আর কি। মানে ধরেন প্রবলেম আমাদের অনেক বেশি অস্থিরতা, আয় হায় এটা হয়ে গেল, অনেক কিছু কিভাবে সলভ করবো এগুলো নিয়ে অনেক সার্চ টার্চ অনেক কিছু দিচ্ছি, কিন্তু শাওন ভাই দেখতাম খুব কুল। মানে ওনাকে দেখে এই জিনিসটা শিখতে পারছি কিছুদিন ওনার সাথে থেকে, যে আসলে টিভি হিসেবে ঠান্ডা মাথায় চিন্তা করে অ্যাকচুয়ালি কি হয়েছে রুট কজটা সঠিকভাবে আইডেন্টিফাই করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। এটা ধরেন যে মেডিকেলে ডাক্তার যখন রোগী দেখে তার ক্ষেত্রেও অ্যাকচুয়াল রোগ নির্ণয় করাটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ। কারণ রোগী যদি ভুল নির্ধারণ হয় তাহলে ট্রিটমেন্টও ভুল হবে। তো আমাদের ক্ষেত্রেও একই কেস, যদি আমরা প্রবলেমটা সঠিকভাবে ডিটেক্ট না করতে পারি, আমরা এটা রুট কজ কি এটা যদি বের না করতে পারি ঠিকঠাক মতো, তাহলে কিন্তু আমরা মানে সলিউশনের ধারে কাছে যেতে পারবো না। সো এই জিনিসটা ঠান্ডা মাথায় চিন্তা করে, এবং যদি আমাদের টেস্টিং এনভায়রনমেন্টের সুযোগ থাকে টেস্ট করার, তাহলে মানে টেস্ট করে যদি রিজেনারেট করা যায় তাহলে সবচেয়ে ভালো আর কি। অনেক সময় দেখা যায় যে কোনো প্রোডাক্টের বাগের কারণে একটা ইস্যু হয় যে আমাদের কোনো ফলস নাই, বাট হয়তো বা ওরাকলের ওই ভার্সনের সাথে আমরা যে টেকনোলজি গুলো ইউজ করতেছি, টেকনোলজি স্ট্যাক গুলা অল টুগেদার হয়তো বা শুধুমাত্র আমার এনভায়রনমেন্টেই বিষয়গুলো হিট করতেছে। তো আমাদের থেরাপো এরকম কিছু আমরা অনেক সময় ইস্যু পাইছি আর কি, যেগুলো আসলে ওরাকল থেকেই পরে ফিক্স করা হয়েছে আর কি। মানে এগুলো মানে আমরাই কাস্টমার হিসেবে প্রথম পাইছি, এরকম কিছু ইস্যু ছিল আর কি। রায়হান ভাইয়ের একটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে আপনার ডায়াগনোজ করা,
ঠিক আছে, ডায়াগনোস করার জন্য আমাদের হচ্ছে মানে একটু স্ট্রং রোবাস্ট নলেজ থাকতে হবে, কারণ হচ্ছে প্রপার ডায়াগনোজেবিলিটি যদি আমাদের থাকে এবং প্রপারলি যদি প্রবলেমটাকে আমরা ডায়াগনোস করতে পারি, তাহলে ওই প্রবলেমের রিমেডি প্রোভাইড করা খুব ইজি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা মানে এই গ্রুপে শেয়ার করার জন্য, সেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম আমি যখন জুনিয়র ডিবিএ ছিলাম, আমি খুব স্ট্রেস ফিল করতাম, বিশেষ করে যখন প্রোডাকশন সিস্টেমে বসতাম। তো পরে আমার মাঝে ম্যাচুরিটিটা কখন গ্রো করলো, সেটা হচ্ছে আমি আমার এক রিলেটিভের একটা অ্যাক্সিডেন্টাল ইস্যুতে ঢাকা মেডিকেল কলেজে আমি হচ্ছে 2 দিন ছিলাম জরুরি বিভাগে। তো তখন ওইখানে দেখলাম যে আসলে মানে পৃথিবীতে সবচেয়ে ভ্যালুয়েবল হচ্ছে মানুষের জীবন, হিউম্যান বিং, এবং তাদেরকে কেন্দ্র করেই কিন্তু এত আয়োজন। তো ওইখানে যে বিষয়টা ফিল করলাম যে এখানে তো অনেক ডক্টর আছে, দে আর ওয়ার্কিং ফর হিউম্যান বিং, হিউম্যান বডি, এবং ইভেন ইফ তারা ব্রেনও অপারেশন করতেছে, ওপেন হার্ট সার্জারি করতেছে, তাহলে কিভাবে সম্ভব? তারা কিভাবে এতটা কুল থাকে? তাহলে দেখেন, মানে আমরা যদি কম্পেয়ার করি ওই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনের সাথে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি কিন্তু মানে তাদের সাথে কম্পেয়ার করলে, এটা আমাদের নিজেদেরকে ছোট করার জন্য না, কারণ আমি ওই প্রফেশনে আছি দীর্ঘদিন ধরে, আই লাভ দিস প্রফেশন। তো আমরা কিন্তু ওই সব সিচুয়েশনের তুলনায় অনেক সেফ সিচুয়েশনে থাকি, বিকজ অফ আমাদের ফেইলিউরটা কিন্তু আপেক্ষিক। ঠিক আছে, মানে আমাদের ফেইলিউরটা আপেক্ষিক কিরকম, যে ইনকেস যদি কোনো একটা প্রবলেম হয়ে যায়, তাহলে একটা লেভেল পর্যন্ত কিন্তু অনেকেই সেটা কি করবে, মানে কনসিডারেবল। ঠিক আছে, বাট মানে হিউম্যান লাইফ কিন্তু কনসিডারেবল হওয়ার মতো কিছু নাই। মানে লাইফটা চলে গেলে তো চলে গেল, এটাকে আর ফিরিয়ে আনার মতো কোনো সিচুয়েশন নাই। তাহলে আমরা কেন এত উদ্বিগ্ন থাকবো, আমরা কেন এত ডিপ্রেশনে থাকবো? আমাদেরকে কিন্তু এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, যে মানে কিপ ইউর সেলফ কুল, একদম কুল থাকেন, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট করতে থাকেন, আপনার মাঝে ডায়াগনোজেবিলিটি এবং ট্রাবল শুটিং এক্সপার্টাইজ খুব দ্রুত ক্রিয়েট করবে। সো এই জায়গাটাই কিন্তু আমাদের হচ্ছে ডেভেলপ করতে হবে, এবং এই জন্য আমরা হচ্ছে গ্রুপ ডিসকাস করতে পারি, একজন আরেকজনের কাছ থেকে হেল্প নিতে পারি, নলেজ গ্যাপ থাকলে ডিসকাশন করতে পারি। ঠিক আছে, মানে আমাদের কিন্তু ওই সাইনেসটা থেকে বের হয়ে আসতে হবে যে আমি এই রায়হান ভাইকে, আমি মমিনুলকে বা আমি পাবেলকে একটা কোশ্চেন করব, আমি সিনিয়র হয়ে জুনিয়রদেরকে কোশ্চেন করব, বা ঠিক আছে আমি আমার সমসাময়িক একজনকে একটা কোশ্চেন করব, উনি আমাকে আন্ডারএস্টিমেট করবে কিনা। এই জায়গাটা থেকে কিন্তু আমাদের বের হইতে হবে, মানে বিকজ অফ এই জায়গা থেকে যদি আমরা বের হতে না পারি, তাহলে কিন্তু আমাদের সেলফ ডেভেলপমেন্ট এবং ফিউচার যে ম্যান পাওয়ার আসতেছে তাদেরও ডেভেলপমেন্ট হবে না। ঠিক আছে, তো এই জায়গাটায় আমাদের ইনভলভমেন্ট আরো বাড়াইতে হবে। তাহলে এটাও কিন্তু একটা বিগ প্রবলেম, এটাকে আমাদের ডায়াগনোস করে রিমেডি দিতে হবে। ওকে, আরো কেউ কিছু বলার আছে নাকি আমরা আবার আমাদের নেক্সট টপিকে যাব? নাসরাত জুবাইর কিছু বলতে চাই মনে হয় পেরেছে। প্লিজ প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আমি সবাইকে আসসালামু আলাইকুম। আমি হচ্ছে থেরাপি আছি, থেরাপি হচ্ছে অলমোস্ট 10 বছর হলো আর কি, ডেটাবেস টিমেই কাজ করতেছি। আর আমার জব লাইফের শুরুর দিকের মানে টিচিং প্রফেশনে, টিচিং এর দিক থেকে স্যারের কাছে আমার মানে ডিবি অনেক কিছু শেখায়। আমি হচ্ছে বেসিক্যালি একটু আজকে যে ডিসকাশন ওটা থেকে একটু ট্র্যাক থেকে হালকা ডেভিয়েটেড হয়ে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, যেটা আমার ধরেন আর্লি লাইফে জবের অনেক কাজে দিছে। যেটা হচ্ছে যে মানে অনেকগুলো প্যারামিটার থাকে না একটা প্রজেক্ট বা একটা কাজের ডেডলাইন কমপ্লিট করার জন্য। তো একটা জিনিস হচ্ছে যে ডেডলাইন, একটা আমাদের কাজ যখন আমাদের প্রজেক্ট ম্যানেজার বা আমাদের টিম লিড যখন আমাদেরকে অ্যাসাইন করে, তখন হয়তো বলে তুমি এটা কতদিনে করতে পারবে। তো আমার কাছে যেটা প্রথম দিকে যেটা হয়তো চিন্তা করি ইনিশিয়ালি, আমার করতে কতক্ষণ সময় লাগে,
সাপোজ আমাকে একটা আমার আমার একটা এক্সপিরিয়েন্স থেকেই বলি, আমার তখন একটা আর্জেন্ট রিলিজ চলতেছিল, রিলিজের পরে মাইগ্রেশন হয়েছে, ওইটার জন্য ধরেন কিছু রিপোর্টে চেঞ্জ করতে হয়েছে। তো আমার যেটা ছিল যে রিপোর্টটা স্টেটের মানে ডেডলাইন ছিল, যেটা আর্জেন্টলি রিলিজ শেষ হওয়ার সাথে সাথে আপ করতে হবে, 1-150 রিপোর্ট আর কি। তো আমি যেটা চিন্তা করছিলাম যে আমার আমার করতে কতটুকু সময় লাগবে, হয়তো 7 দিন লাগবে, আমি আমার ওইটুকু টাইম নিয়ে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ আমার এটা হয়ে যাবে। কিন্তু সরি, কিন্তু যেটা হয়েছিল যে আমি যখন রিপোর্টটা আপডেট করতে গেছি, দেখি যে আমার যে রিপোর্ট গুলো ওগুলো ডিপেন্ডেন্সি আরো অন্যান্য মডিউলের উপর বা অন্যান্য টিমের উপর আছে। তা আমি যেটা হয় কি, ওইটা এস্টিমেট না করে আমি আমার মতো একটা টাইম নিয়ে ডেডলাইন দিয়ে দিচ্ছি। তো যেটা কারণ হয়েছে, আমি আসলে ওই ডেডলাইনটা মিট করতে পারিনি, কারণ আমার ডিপেন্ডেন্সি ছিল যে টিমগুলোর উপরে, তারা কমপ্লিট করতে পারে নাই। এখন আমি আর ওই জিনিসটা করতে পারি না। ওইটার জন্য আমাকে মানে কখনো বকা দেওয়া হয় না বা কিছু করা হয় না। বাট ওই দিন আমার একটা লেসন ছিল যে আমি আসলে শুধু আমার কাজের ইয়েতে আমি আমার কাজটা এস্টিমেট করে আমি ডেডলাইন দিব না। আমার পুরা কাজটা এজ এ কমপ্লিট করার জন্য আমার যতগুলো ব্রাঞ্চ আছে, যতগুলো টিম ইনভলভমেন্ট আছে, যতগুলো মানুষ ইনভলভ আছে, সবার সাথে আমি ডিসকাস করে নিয়ে দেন আমি একটা ডেডলাইন বলবো যে আমার এটা করতে হবে। এরপর থেকে আমি আসলে চিন্তা করি, আমাকে যখন আর&ডি করতে, আমি এখন আরেকটা জিনিস আর&ডি করতেছে, ওরকম অ্যানালিটিক্স ক্লাউড। এটা ওরকম অ্যানালিটিক্স সার্ভার, এটা আপনাদের বিআই পাবলিশারের একটা ভার্সন নাকি, মানে আগে বিআই পাবলিশার ছিল, এখন ওরকম অ্যানালিটিক্স সার্ভার। এটা নিয়ে আমার টিম লিড শাওন ভাই, মানে আমাদের টিম লিড শাওন ভাই আমাকে দেখতে দিচ্ছে। তো আমাকে অনেকে বলতেছে এলো যে তুমি এটা তোমার পিসিতে ভিএমটিএম ইনস্টল করে নিয়ে তুমি করে ফেলতে পারো, টেস্ট করে দেখতে পারো। এটা একটা অ্যাপ্রোচ, আগে জিনিসটা দাঁড় করানো। বাট আমি এটা করতেছি কি, আমি একদম প্রোডাকশন এনভায়রনমেন্টে যাওয়ার জন্য আমার ক্লাউডে থাকতে হবে ওরকম অ্যানালিটিক্স সার্ভার, দেন অন প্রেমে আমার ডেটাবেস থাকবে, আর মিডল ওয়্যারে আরেকটা জিনিস থাকবে। তো আমি তিনটা সেপারেট জায়গায় অ্যাকচুয়ালি সেট আপ করছি, করে আমি ওইভাবে জিনিসটা আগাচ্ছি, সো দ্যাট আমি কি টোটাল একটা কমপ্লিট এক্সপেক্ট পাবো। যখন আমাকে ধরেন কমপ্লিট প্রোডাক্ট আর&ডি শেষ করে যদি আমি প্রোডাকশনে যাই, তখন হয়তো আমাকে জিজ্ঞেস করা হবে তুমি কি এই টিমের সাথে কমিউনিকেট করছিলে কিনা, বা আমি ধরেন হয়তো আটকে গেলাম, তখন আমি আমার অপারেশন টিমের সাথে আমি হয়তো বলতে পারলাম না আমার পোর্টটা কোন। আমার নিজের পিসিতে যদি করতাম, হয়তো অনেক জায়গায় নেটওয়ার্কে অনেক কিছু লিমিটেশন থাকতো না, আমি নিজেই করে ফেলতে পারতাম। বাট যখন যেটা হয়েছে, আমি তিনটা জায়গায় তিনটা এনভায়রনমেন্ট সেট আপ করে যখন তিনটাকে কমিউনিকেট করাচ্ছি, কোন পোর্ট কোথায় ওপেন করতে হচ্ছে, কোন সার্ভারটা কোথায় কনফিগার করতে হইতেছে, কোন সার্ভিস দিয়ে কোথায় যাচ্ছে, এটা আসলে বোঝা যায়। তো আমি এই জন্য আমি নিজে টেস্ট করতেছি, বাট আমি এটা টোটাল অ্যাসপেক্ট নিয়ে 3-4টা টিমের ইনভলভমেন্ট নিয়ে তাদের সাথে নিয়ে কাজ করতেছি, সো দ্যাট আমি একটা প্রড লাইক এনভায়রনমেন্টের একটা ভাইবও পাচ্ছি। আবার আমি যখন অ্যাকচুয়ালি আর&ডি টা শেষ হবে, তখন আমি প্রোডাকশনে যাওয়ার আগে আমি কমপ্লিট ডেডলাইনটা বুঝতে পারবো, যে আমার এস্টিমেটটা করতে পারতেছি আমার কাজটা করতে কতদিন লাগবে, আর এটা কমপ্লিট করতে আমার কি কি রিসোর্স লাগবে। এটা আমি জাস্ট আমার একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, যে ডেডলাইনটা দেওয়ার আগে বা টাস্কটা কমপ্লিট করার আগে অল পসিবল অ্যাসপেক্টে চিন্তা করে নেওয়া, যে জিনিসটা করতে আমাদের কোন কোন রিসোর্স লাগবে, কতদিন অ্যাকচুয়ালি লাগবে, এবং কি কি ডিপেন্ডেন্সি আছে। এই তিনটা জিনিস প্যারামিটার চিন্তা করে করাটা মনে হয় একটা গুড প্র্যাকটিস। এটা আমার মতো মনে হচ্ছে, হয়তো আরো অনেকে অনেক কিছু প্যারামিটার অ্যাড করতে পারে। থ্যাংক ইউ। আমি একটু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। জাকির ভাই যেটা শুরু থেকে বলে আসতেছিলেন, যে কোনো প্রবলেম হলে আলটিমেটলি ভয় না পাওয়া, কুল থাকা। তো আমি এরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, খুবই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। তো পরে মিটিগেট হলো কেমনে, আমি তখন একটা ব্যাংকে, তো সিস্টেম আপগ্রেড হয়ে গেছে 11G থেকে 12C ডাটাবেস। তো এই ডাটাবেস ছিল গোল্ডেন গেট ছিল আসলে। এই সিঙ্গেল সোর্স থেকে প্রায় 7টা ডেস্টিনেশনে গোল্ডেন গেট ডাটা যেত। তো টার্গেট সাইটে যেটা হইতো, ডাটাবেজের ভার্সনও ছিল ভিন্ন ভিন্ন, গোল্ডেন গেটের ভার্সনও ছিল ভিন্ন, এবং যে মানে ভ্যারাইটি টাইপের ডাটাবেস ছিল, যেমন ওরাকলে যাইতো, ডিবি2 তে যাইতো, এসকিউএল সার্ভারে যাইতো, এবং অপারেটিং সিস্টেমও ভিন্ন, ডাটাবেজের ভার্সনও ভিন্ন ছিল। তো সেখানে যখন আমার সোর্স সিস্টেম সিবিএসটা যখন আপগ্রেড হয়ে গেল, তখন এই টার্গেট সাইটগুলো ডাটা পাঠানো নিয়ে একটা বিগ চ্যালেঞ্জ। টানা 5 দিন সকাল 8টায় অফিসে ঢুকি এবং রাত 11টা পর্যন্ত খাটি, বিভিন্নভাবে ট্রাবল শুট করার চেষ্টা করি, সবই সমাধান হয়।
কিছুক্ষণ পরে দেখা যায় যে এই ডাটা যাচ্ছে না, ওই টেবিলে ডাটা যাচ্ছে না, এখানে তো ডাটা গার্বেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ম্যাসেকার অবস্থা। ওরাকলে কেস রেজ করতেছি, ওরাকলের বা ইঞ্জিনিয়ার আমার সাথে কাজ করতেছে, আলটিমেটলি সমাধান হচ্ছে না। সো আমার তখন লাইন ম্যানেজার দুলাল ভাই সহ চলে গেলাম ব্যাংকের ছাদে। সন্ধ্যা হয়ে গেছে। তো রাতের ঢাকা দেখলাম আধা ঘন্টা, একদম মাথা কুল। হঠাৎ করে মাথায় কি কি চিন্তা আসলো, মানে এই যে আধা ঘন্টা মাথাটা ফ্রেশ থাকলো, নিচে আসলাম, টার্গেট সাইডে সেম টু সেম গোল্ডেন গেট ভার্সন করে দিলাম, সব কাজ সমাধান। অথচ এই 5 দিন আমি শুধু টেনিক খাচ্ছি কিভাবে কি সমাধান করবো। টেকনিক্যাল প্রবলেম জাস্ট আমি আমার মতো চিন্তা করতেছিলাম, যেভাবে চিন্তা করতেছিলাম এই বক্সের বাইরে আলটিমেটলি বেরোতে পারতেছিলাম না। 5 দিন মানে পুরা মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো যে কোনো একটা প্রবলেম হলে সলিউশন আমি অ্যাপ্লাই করব, এই টেন্ডেন্সি যদি থাকে তাহলে আসলে সলিউশন করা মুশকিল হয়ে যাবে। প্রবলেম কেন হচ্ছে এইটা যদি আমরা আগে আইডেন্টিফাই করি, সলিউশন কিন্তু জাস্ট দু একটা কমান্ড। তো প্রবলেমটা আইডেন্টিফাই করার জন্য যদি কিছুটা সময় ব্যয় করি, তাহলে কিন্তু আমাদের সমাধানটা দ্রুত হয়ে যায়। সো প্রবলেম টাইমে এক্সাইটেড না হয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দ্রুত সমাধান হয়। সেটা যত কঠিন প্রবলেম হোক না কেন। আর ওরাকলে কেস রেজ করে বা ওরাকলে তাকে সলিউশন পেতে আসলে অনেক লম্বা সময় লেগে যায়। ওরাকলে ইঞ্জিনিয়ার আমার এনভায়রনমেন্ট জানে না, আমার ডিফিকাল্টি জানে না, আমার অ্যাপ্লিকেশনের ইউজারের বিহেভিয়ার বা অ্যাপ্লিকেশন প্যাটার্ন এটা আসলে তারা জানে না। সুতরাং তাদের কাছ থেকে জেনারিক একটা শুধু ইউজার লগ দেখে সেটার এগেইনস্টে সলিউশন বলে দিবে, এটা আসলে তাদের জন্য খুব ডিফিকাল্ট। তারা অনেক কিছু দেখতে চায়, এইটা চায় সেটা চায়, অনেক সময় লেগে যায়। তো ওরাকলকে আসলে বুঝিতেই দেখা যায় যে 2 দিন আমার চলে গেছে। তো ক্রিটিক্যাল সিচুয়েশনে নিজের মাথা কুল রেখে নিজেকে প্ল্যানিং করাটাই হচ্ছে মানে বেস্ট হয়ে আসবে। আর আমার আমার মানে এতদিনের এক্সপিরিয়েন্স আমি যেটা দেখছি যে যখন ক্রিটিক্যাল ইস্যু হয় ওই মুহূর্তে আসলে ওরাকলের সাপোর্ট খুব একটা কাজে দেয় না। বরং আমার যেন ইনসিডেন্ট না হয়, এই প্রিভেন্টিভ অ্যাকশনে আমরা যদি ওরাকলের সাথে প্যারালালি কাজ করে যাই, তাহলে এটা আসলে মানে ভালো বেনিফিট দেয়। এটা আমার এতদিনের এক্সপিরিয়েন্স এটাই বলে। আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারতেন যে ওরাকলের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সাপোর্ট করে। আচ্ছা, আমার জাকির ভাইয়ের কাছে একটা কোশ্চেন, মানে আমার কোশ্চেন মানে সবার জানার জন্য আর কি। আহ, আমরা তো ডিসকাস করতেছিলাম যে প্রবলেম ডায়াগনোসিস এবং ট্রাবল শুট কিভাবে বেস্ট ওয়েতে করা যায়। এখন একটা কোশ্চেন দাঁড়ায় যে আসলে ডায়াগনোসিস ভালোভাবে করার জন্য এবং রুট কজ বের করার জন্য আসলে নলেজ এবং স্টাডি এবং ধরেন যে এক্সপিরিয়েন্স সবগুলোরই দরকার আছে। তো এখন নলেজের জন্য আসলে কোন কোন বিষয়গুলো একজন ডিবের সাথে থাকা উচিত? লাইক ধরেন আমরা ডাটাবেজে কাজ করতেছি, এখন অপারেটিং সিস্টেম নলেজ বা নেটওয়ার্কিং এর নলেজ বা আদার্স রিলেটেড যে টেকনোলজি নিয়ে কাজ করতেছে, এগুলো আসলে কিভাবে মানে নিজেকে ইমপ্রুভমেন্টে আনা যায়? কোনো সাজেশন বা থাকে কোনো গ্রেট কোশ্চেন। আমাদের আসলে প্ল্যানিংটা এরকমই ছিল যে আপনার এই কোশ্চেনের অ্যান্সারটা বের করে নিয়ে আসা। আমরা হচ্ছে আমাদের ডিসকাশনের ফার্স্ট ফেজটা কমপ্লিট করলাম, এবার হচ্ছে আমরা একটু লেমেন স্টেজে যাব আর কি। সে ফর এক্সাম্পল, আমাদের আসলে তেমন বিগ কোনো এক্সপিরিয়েন্স নাই, মানে সাপোজ আমাদের বিগ কোনো এক্সপিরিয়েন্স নাই, আমরা জাস্ট উই হ্যাভ স্টার্টেড অ্যাজ এ ডিবিএ। এখন আমাদের অ্যাপ্রোচটা আসলে কেমন হওয়া উচিত এবং আমরা কোন কোন জায়গাগুলোতে নিজেদেরকে আরো বুস্ট আপ করব, এই পার্সপেক্টিভে আমাদের হচ্ছে নেক্সট ডিসকাশনটা। আচ্ছা, আমাদের তো হচ্ছে মানে কনসেপচুয়াল
বা হিউম্যান বিং রিলেটেড যে ফাংশনালিটিস গুলা অ্যাজ এ ম্যান বা অ্যাজ এ প্রফেশনাল হিসাবে আমাদের যে মানে মেন্টাল প্লাস হচ্ছে আমাদের সেলফ ডেভেলপমেন্ট বা পারিপার্শ্বিক সবকিছুর পরিপ্রেক্ষিতে যে ফিলোসফিক্যাল যে অ্যাপ্রোচটা সেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। তাহলে আমরা আমাদের নিজেদের ডেভেলপমেন্টের জন্য ওই জায়গাগুলোতে পয়েন্ট আউট করে ওইখানে নিজেদেরকে আরো ডেভেলপ করতে থাকবো, মানে মেডিটেশন আর কি যেটাকে বলা হয়। আচ্ছা, এখন আমরা চলে আসি একদম মানে কোর পার্টে, যে আমরা ডিবি হিসাবে কাজ করতেছি। এখন আমার জায়গাতে আসলে আমার কোন কোন জায়গাগুলোকে ডেভেলপ করা উচিত। আচ্ছা, এই ক্ষেত্রে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে প্লাস হচ্ছে আমার কোয়ার্কার বা আমার সাথে যারা অ্যাসোসিয়েটেড ছিলেন তাদের এক্সপিরিয়েন্স থেকে একটা বিষয়ে আমরা সামারিতে আসতে পারছি, সেটা হচ্ছে কি যে প্রবলেম কিন্তু নট অনলি অন ডাটাবেস, বাট এট দ্য এন্ড সবারই হচ্ছে টার্গেট থাকে কি যে ডাটাবেসের প্রবলেম। এটার কিছু লজিস্টিক কারণ আছে, রিজন আছে। সেটা হচ্ছে কি আসলে মানে অ্যাপ্লিকেশনটাই হচ্ছে মূল ফ্যাক্ট, বা অ্যাপ্লিকেশনটাই হচ্ছে ফিজিবল একদম টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা যারা প্রফেশনাল আছি তাদের জন্য। ওই অ্যাপ্লিকেশনের বেসটা হচ্ছে কিন্তু ডাটাবেস, মানে আসলে ইনফরমেশন গুলো এসে স্টোর হচ্ছে ডাটাবেসে। যে কারণে হাই লেভেল থেকে সবার একটা ধারণা থাকে কি যে কোনো প্রবলেম হইলে প্রবলেমটা হচ্ছে ডাটাবেসে। আচ্ছা, এই জায়গাতে আসলে প্রবলেমটা যদি ডাটাবেসে হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই রিমিডি দিব, আর প্রবলেমটা যদি ডাটাবেসে না হয়ে থাকে তাহলে তো ওইটাও আমাদের ডায়াগনোস করতে হবে। ডায়াগনোস করার অ্যাপ্রোচটা কি হবে? আচ্ছা, যখন কোনো একটা প্রবলেম আসবে আমরা ডিবিএ, কিন্তু আমরা ডাটাবেসের উপরই ইনিশিয়ালি ঝাঁপায়া পড়বো না। আচ্ছা, তার কারণ কি? তার কারণ হচ্ছে কি যদি রং ডাইভার্সন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ডিবিএ রেপুটেশন খারাপ হতে পারে। কিরকম? যেমন ধরেন আপনি হচ্ছে মানে খুব স্মার্টলি চেক না করে বলে দিলেন যে আসলে এটা অ্যাপ্লিকেশনের প্রবলেম, বা এটা নেটওয়ার্কের প্রবলেম, বা এটা সার্ভারের প্রবলেম, বা আমার ডাটাবেসে প্রবলেম ছিল। তারপরে দেখা গেল কি যে বিষয়টা মিটিগেট হয়নি, মানে ওই জায়গাতে কাজ করার পরে বা ওই জায়গাতে খোঁজাখুঁজির পরে, তাহলে এই ক্ষেত্রে আপনার রেপুটেশন লস হবে। আচ্ছা, তাহলে ওই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? আমাদের হাই লেভেল নেটওয়ার্কিং নলেজ থাকতে হবে, হাই লেভেল ওএস নলেজ থাকতে হবে, স্টোরেজ নলেজ থাকতে হবে, এবং প্রোগ্রামিং কনসেপ্ট থাকতে হবে। আচ্ছা, এখানে হাই লেভেল বলতে কিন্তু বোঝানো হচ্ছে বেসিক ধারণা, মডারেট ধারণা, মানে ইন ডেপথ না কিন্তু। ঠিক আছে, আমরা যখন মানে জেনেরিক ভাষায় আসি বা জেনেরিক রিজিয়নে আসি, যেমন আমরা টেকনিক্যাল পারসন না, ধরেন আমরা একজন জেনারেল পারসন, তাহলে সেক্ষেত্রে হাই লেভেল মিন করতেছে কিন্তু যে আপনি মানে টপ থেকে দেখতেছেন, মানে একদম নিচে বা ইন্টারনাল পার্সপেক্টিভে চিন্তা করতেছেন। তাহলে আমাদের ওএস লেভেল, স্টোরেজ লেভেল, তারপরে হচ্ছে নেটওয়ার্ক লেভেলে মডারেট আইডিয়া বিল্ড আপ করতে হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যখন কোনো প্রবলেম ফেস করব, আমাদের প্রবলেম ফেসের ইনিশিয়াল স্টেজটা আমাদের ওএসে দেখা উচিত। মানে আমরা যে ডিবি সার্ভার নিয়ে কাজ করতেছি ওই ডাটাবেস সার্ভার গুলাতে দেখা উচিত যে বেসিক্যালি আমার সিপি ইউটিলাইজেশন কেমন হচ্ছে, মেমোরি ইউটিলাইজেশন কেমন হচ্ছে, এবং ডিস্ক আইও কোন লেভেলে আছে, নেটওয়ার্ক ব্যান্ডউইথ কোন ফেজে আছে। এই জায়গাগুলো আমাদেরকে একটু আরএনডি করতে হবে, মানে আরএনডি না, মানে ডায়াগনোস করতে হবে। তো আমরা দেখলাম যে সে ফর এন এক্সাম্পল আমরা দেখলাম যে আমাদের সিপিইউ 100% ইউজ হচ্ছে বা মোর দেন 90% ইউজ হচ্ছে। মেমোরি আমি ডাটাবেসে অ্যালোকেট করছি 70%, কিন্তু আমার ইউটিলাইজেশন দেখাচ্ছে 98%। তাহলে এই ক্ষেত্রে সিপিইউ ইউটিলাইজেশন বা মেমোরি ইউটিলাইজেশন
হাই হচ্ছে কেন, কোন প্রসেসের কারণে হাই হচ্ছে, ওই প্রসেসটা রিলেটেড টু হুইচ স্কোপ, ওইটা কি ওএস এর নিজস্ব কোনো প্রসেস, নাকি ওইটা কি মানে নেটওয়ার্ক লেটেন্সির জন্য অ্যারাইজ হচ্ছে, নাকি আমার ডাটাবেজেরই কোনো একটা অপারেশন চলার কারণে হচ্ছে, এটা ডায়াগনোজ করতে হবে। তাহলে ওএস লেভেলে যদি আমরা ডায়াগনোজ করতে চাই, জাস্ট কয়েকটা কমান্ড সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। যেমন হচ্ছে কি, যে আমরা টপ কমান্ডটা নিয়ে কাজ করতে পারি। টপ অনেক স্মার্ট একটা কমান্ড, এটা মানে খুব ভালো একটা ডায়াগনস্টিক টুল। টপ দিয়ে আমরা হচ্ছে মেমোরি ইউটিলাইজেশন, সিপিইউ ইউটিলাইজেশন, এই দুইটা খুব স্মার্টলি ফাইন্ড আউট করতে পারতেছি এবং কোন প্রসেসের কারণে এই প্রবলেম গুলা হচ্ছে সেটা ডিফাইন করতে পারি। তাহলে প্রসেস যদি আমার ডাটাবেস রিলেটেড না হয়, তাহলে কিন্তু আমি স্কোপটাকে ডিফাইন করে ফেললাম যে আসলে এই পার্টিকুলার প্রসেসের কারণে সিপিইউ ইউটিলাইজেশন বা মেমোরি ইউটিলাইজেশন হাই হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, ওই জায়গাটাকে ফাইন্ড আউট করে ওইখানে রিমেডি দিতে পারি রিসোর্স কন্টেনশন কমানোর জন্য। তাহলে এই ক্ষেত্রে টপ কমান্ডটার উপরে আমাদের হচ্ছে নজর দিতে হবে যে টপ কমান্ডটাকে কত ভাবে কিভাবে ইউজ করা যায়। আচ্ছা, এখন আমরা আসলে শুধু রেড হ্যাট লিনাক্স প্ল্যাটফর্মে কাজ করি না, তাই না? আমাদের কেউ এইচপি ইউএক্স এ কাজ করে, কেউ এআইএক্স এ কাজ করে, কেউ সোলারিস এ কাজ করে, কেউ ওরাকল লিনাক্স এ কাজ করে। তাহলে দেখা যাচ্ছে কি যে এগুলা সবগুলা ইউনিক্স বেসড প্ল্যাটফর্ম এবং কমান্ড গুলা কোনো না কোনো ভাবে আছে, মানে সিমিলারিটি কিন্তু মানে অলমোস্ট 10%। তাহলে সেক্ষেত্রে আমাদের জাস্ট হচ্ছে ভেরিয়েশন গুলা ফাইন্ড আউট করে ওই জায়গাগুলোকে অবজারভেশনে নিতে হবে। তাহলে কেউ যদি হঠাৎ করে এসে বলে ডাটাবেস স্লো, ঠিক আছে, তাহলে ইমিডিয়েট আমাদের যেটা চেক করা উচিত যে আসলে আমার সার্ভারের ইউটিলাইজেশনটা এবং সার্ভারের ইউটিলাইজেশন, সিপি ইউটিলাইজেশন, মেমোরি ইউটিলাইজেশন কোন প্রসেসের কারণে এটা হচ্ছে, ওই প্রসেসটাকে ডিফাইন করে ওইটা যদি আমার ডিবি রিলেটেড প্রসেস হয়, তাহলে ইমিডিয়েটলি আমরা ডাটাবেসের ভিতরে ঢুকে যাব আর&ডি করার জন্য। আর যদি সেটা অন্য কোনো প্রসেসের কারণে হয়, অন্য কোনো ইস্যুর কারণে হয়, তাহলে ওইটাকে দ্রুত ম্যানেজ করব। তাহলে এই অ্যাপ্রোচটাতে কিন্তু আমাদের আসতে হবে। তাহলে এখন স্লো বা ডাটাবেসের প্রবলেম হচ্ছে, এরর রেজ হচ্ছে, ওইখানে কিন্তু আপনার মানে 3 ঘন্টা 4 ঘন্টা আপনি ওএস আর&ডি করবেন, সেটা কিন্তু পসিবল না, তাই না? তাহলে আপনাকে এটা কি করতে হবে, উইদিন 5 মিনিটস অ্যাসিওর হয়ে যেতে হবে যে আসলে প্রবলেম আমার অন্য কোনো কারণে না, আমার ডাটাবেসের প্রবলেম, অথবা ডাটাবেসের প্রবলেম না, অন্য জায়গায় প্রবলেম। এটা কিন্তু উইদিন 5 মিনিটস ইউ হ্যাভ টু ডিসাইড। তাহলে ওই জায়গাটায় আমাদের কি করতে হবে, কিছু টুলস এর সাথে খুব বেশি অ্যাসোসিয়েটেড হইতে হবে, পরিচিত হইতে হবে। যেমন এখানে আমরা 2-3টা কমান্ড বা টুলস নিয়ে আলোচনা করছি, যেমন টপ কমান্ড, পিয়ার স্টেট, পিএস, ঠিক আছে? জাস্ট এই অল্প কয়েকটা জিনিস নিয়ে যদি আমরা প্রপারলি আর&ডি করি এবং এদেরকে কত ভাবে ইউজ করা যায় সেটা যদি আমরা একটু দেখে রিকোয়ার্ড কমান্ড গুলো যদি একটা ডকুমেন্টেশনে নিয়ে ফেলি, তাহলে যে কোনো ডাটাবেস সার্ভারে ডায়াগনোজ করার সময় কিন্তু আমরা খুব ফাস্ট ডিসিশন নিতে পারবো যে আমার প্রবলেম ওএস এ কিনা, আমার প্রবলেম স্টোরেজে কিনা, আমার প্রবলেম নেটওয়ার্ক লেটেন্সিতে কিনা, নাকি আমার ডাটাবেসের ইন্টারনাল প্রবলেম। ঠিক আছে? তাহলে এই জায়গায় আমাদের জাস্ট এই অল্প কয়েকটা বিষয়ের উপরে এক্সপার্টাইজ গ্রো করতে হবে। আচ্ছা, তারপর আমরা যখন স্টোরেজ নিয়ে কাজ করি, ডিডি কমান্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, ইট ইজ সেন্সিটিভ, বাট এই ডিডি কমান্ডটাকে খুব স্মার্টলি ইউটিলাইজ করে আমরা কিন্তু হচ্ছে স্টোরেজের লেটেন্সি খুব দ্রুত ডিফাইন করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমার সাজেশন থাকবে প্লিজ ডু রিড অ্যাবাউট ডিডি। এবং হচ্ছে আরেকটা বিষয় আমাদের খুব খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে কি মানে একটা প্রবাদ আছে, পচা শামুকে পাকাটে। মানে খুব সিম্পল কিছু চেকের জন্য অনেক সময় আপনাকে অনেক ধরনের কোনো সিনারি ফেস করতে হতে পারে, আর সেটা হচ্ছে কি স্পেস ইউজেস। ঠিক আছে? সো আপনার সার্ভারের মানে স্পেশালি ডিবি সার্ভারের স্পেস ইউজেস মডারেট আছে কিনা এটা কিন্তু রেগুলার চেকিং এ নিয়ে আসতে হবে। ঠিক আছে? মানে আপনার হেবিটে নিয়ে আসতে হবে। ভেরি সিম্পল কমান্ড df-age or bdf, তাহলে ওইটা দিয়ে কিন্তু হচ্ছে আমরা
একটা পেরিওডিক্যাল মনিটর করবো। এখন প্রতিদিন প্রতি ঘন্টায় যে আমাদের এটা চেক করতে হবে, নট লাইক দ্যাট। আপনি হচ্ছে প্রতিদিন একবার চেক করেন। আপনার যদি 50টা ডাটাবেস সার্ভার হয়, তাহলে আপনি হচ্ছে সপ্তাহে একবার চেক করেন, ঠিক আছে? আর অবশ্যই আপনার গ্রোথ প্ল্যানটা আপনি ডিফাইন করেন, মানে গ্রোথ প্ল্যান বলবো না, সেটা হচ্ছে গ্রোথ রেশিওটা আপনি মনিটরিং এ রাখেন। যে দেখা গেল যে আপনার 50টা ডাটাবেস সার্ভারের মধ্যে 10টা ডাটাবেস খুব ফ্রিকুয়েন্টলি ইনক্রিজ হচ্ছে, তাহলে ওইখানে আপনার মানে মনিটরিং ফ্রিকোয়েন্সি বাড়াইতে হবে। আর দেখা গেল যে কিছু কিছু সার্ভার আছে যেটা হচ্ছে 1 বছরে 2 GB 3 GB ডাটা বাড়তেছে, তো ওই জায়গায় হচ্ছে আপনি স্টোরেজটা প্রপারলি কনফিগার করে দিলে আপনি 6 মাসে একবার চেক করলেও হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা একটা মানে ডিসিশনে আসলাম যে যখনই কোনো প্রবলেম আসবে আমাদের সামনে হুট করে, তখন সবার আগে আমরা কোন জায়গাটা চেক করব? আমার ডাটাবেস সার্ভার চেক করব। আচ্ছা, ডাটাবেস সার্ভারে কি চেক করব? সিপিইউ, মেমোরি ইউটিলাইজেশন, ডিস্ক আইও এবং নেটওয়ার্ক লেটেন্সি। আচ্ছা, তাহলে এই কয়েকটা জায়গা আমরা চেকিং এর পরে চলে যাব হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা এই জায়গাগুলা একটু অবজার্ভ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টপ মেমোরি ইউটিলাইজ হচ্ছে, এরকম প্রসেস গুলা সে দেখাবে। টপ সিপিইউ ইউজ হচ্ছে, এরকম প্রসেস গুলা দেখাবে। যেহেতু আমরা প্রসেস আইডি পেয়ে যাব, প্রসেস মানে কোন মডিউল বা কোন ক্লায়েন্টের থ্রুতে প্রসেসটা রান করতেছে, ওগুলো আমরা দেখে ফেলবো। এই কমান্ডের মাধ্যমে আমরা খুব দ্রুত ডিসিশন নিতে পারবো যে এটা আসলে আমার ডিবি রিলেটেড কিনা, নাকি অন্য কোনো সার্ভিসের কারণে। আচ্ছা, এখন প্রসঙ্গ আসতে পারে যে ভাইয়া মানে আমার ডাটাবেস সার্ভারে তো ডাটাবেসই চলবে, অন্য কোনো সার্ভিস চলার কি দরকার? ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। কিন্তু আমরা আমাদের লং রান এক্সপিরিয়েন্সে যেটা দেখেছি যে অনেক সময় দেখা গেছে যে যিনি সিস্টেম অ্যাডমিন, উনি ওএস কনফিগার করার সময় একটা সার্ভিস অন রাখছে, যে সার্ভিসটা আসলে ডাটাবেসের জন্য প্রয়োজনীয় না। এমন কিছু প্রসেস উনি অ্যাক্টিভ রাখছে যেটা ডিসেবল করে নাই, যেটা আসলে ডিবির জন্য প্রয়োজনীয় না। এমন কিছু পোর্ট উনি ওপেন রাখছে যেখান থেকে ব্রুট ফোর্স অ্যাটাক হচ্ছে, যেটা আসলে ডাটাবেসের জন্য প্রয়োজনীয় ছিল না। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলোতে আমাদের কনসেন্ট্রেশন কিন্তু ইনিশিয়াল স্টেজে দিতে হবে। আচ্ছা, দিলাম আমরা, দেখলাম দুই একটা কমান্ড, হ্যাঁ, যেমন ধরে ফর এক্সাম্পল, এগুলো খুবই মানে নর্মাল বিষয়, কিন্তু আপনারা সবাই কিন্তু এবং এগুলো বেসিক, বাট অ্যাপ্রোচটা হচ্ছে এখানে বেসিক না, অ্যাপ্রোচটা হচ্ছে মেইন কনসার্ন, যে আপনি ম্যাচিউরড অ্যাপ্রোচ করতেছেন কিনা। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আসলে আমার কোন কোন প্রসেস হাই মেমোরি ইউটিলাইজ করতেছে। সেম এস আমরা যদি হচ্ছে সিপিইউ পার্সপেক্টিভে চেক করি, তাহলে সেটা আমরা এখানে দেখে নিতে পারতেছি চট করে যে আসলে আমার কোন কোন প্রসেসের কারণে সিপিইউ ইউটিলাইজেশন হাই হচ্ছে। ঠিক আছে, সেটা যদি ওরাকল রিলেটেড হয় দেন ইটস কমফোর্টেবল ফর আস, আমাদের ডিবি এর জন্য। এটা যদি ওরাকল রিলেটেড হয় তাহলে ঠিক আছে। কিন্তু দেখা গেল কি যেটা ওরাকল রিলেটেড না, রুট রিলেটেড, এবং এমন একটা সার্ভিস চলতেছে যেটা খুব হাই প্রপার্টি কনজিউম করতেছে, তখন আমরা খুব দ্রুত কিন্তু আমাদের ওই ওএস এর যে সাপোর্ট পোর্টাল আছে ওইখানে গিয়ে ওই কস্টটা আমরা দেখে নিতে পারি খুব দ্রুত। কারণ হচ্ছে কি, যেহেতু আমরা ওএস এক্সপার্ট না, সেহেতু ওএস এর রুট কজ গুলা কিন্তু আমরা ইনিশিয়ালি বুঝতে পারবো না, সেটার জন্য একটু আর&ডি করতে হবে। বাট ডিসিশনটা আপনি খুব ফাস্ট নিতে পারবেন যে আসলে প্রবলেম কি আপনার ওরাকল রিলেটেড প্রসেসের কারণে নাকি বিয়ন্ড অফ ওরাকল। আচ্ছা, তারপরে আরেকটা কমান্ড এখানে আমরা মানে যেটা আমাকে খুব কমফোর্টেবিলিটি দেয়, সেটা হচ্ছে পিয়ার স্টেট মাইনাস। এটা এখানে কাজ করবে না, এটা সোলারিসে কাজ করবে, নো প্রবলেম। বা এই কমান্ডটা হয়তো এখানে কাজ করবে না, অন্য আরেকটা প্ল্যাটফর্মে কাজ করবে। জাস্ট ভেরিয়েশনটা বোঝানোর জন্য আমি এটা ইনক্লুড করেছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার সর্টিং হচ্ছে পার্সেন্ট অফ মেমোরি দিয়ে, ইন্ডিভিজুয়ালও দেখতে পাচ্ছি। আসলে দেখেন এখানে খুব অল্প একটা কমান্ড, এই টপ কমান্ডকে আরো অনেক সুন্দরভাবে অর্গানাইজ করা যায়, আরো অন্যান্য কম্পোনেন্ট গুলা এখানে ইনক্লুড করে আপনি ডিসিশন নিতে পারতেছেন। সেম এস ডিডি, সেম এস আপনি হচ্ছে
নেটওয়ার্ক লেটেন্সি ডিফাইনের জন্য ডিবি সাইডে আমাদের টিএনএস পিং আছে। টিএনএস পিং সার্ভিস নেম দিয়ে আমরা কিন্তু লেটেন্সিটা চেক করে নিতে পারি যে আসলে কি সিচুয়েশন, বা আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভারকে টার্গেট করে আমরা পিং দিয়ে লেটেন্সি চেক করতে পারি। ঠিক আছে, এই জায়গাগুলোতে আমাদের একটু কনসেন্ট্রেশন নিয়ে আসলাম, আমরা ডিসিশন নিয়ে ফেললাম যে আসলে প্রবলেম কি আমার ডাটাবেজের বাইরে না ভিতরে। তাহলে এখানে আমি রায়হান ভাইয়ের প্রশ্নের ইনিশিয়াল অ্যান্সার দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের আসলে ওএস এর যে কমন টাস্ক গুলো আছে বা যেই রেগুলার টাস্ক গুলো আছে, বেসিক যে চেকিংটা আছে, এইটা আমাদেরকে একটু রপ্ত করতে হবে, এবং এগুলা আমাদের গ্রিপে নিয়ে আসা খুবই ইজি, মানে খুবই ইজি। জাস্ট মেনটেন এ টেক্সট ফাইল। ওইখানে হচ্ছে আপনি এই বিষয়গুলো আপনার মতো করে আরো সুন্দর করে কম্বিনেশন করে আরো স্ক্রুটিনিং করে একটু সাজায় রাখেন, এবং আপনার কাছে যখনই কোনো প্রবলেম আসবে আপনি আগে সিপিইউ, র্যাম এবং হচ্ছে স্টোরেজের আইও লেটেন্সি, নেটওয়ার্ক লেটেন্সি, এই 4টা জিনিস চেক করেন। চেক করার পরে যদি এমন হয় যে আসলে আমার ওরাকল রিলেটেড এই প্রবলেমটা, সেই ক্ষেত্রে আমরা চলে যাব আমাদের যে লিগেসি টুলস গুলো আছে, ওই লিগেসি টুলসে, সেটা কি অ্যালার্ট লগ, ট্রেস লগ, ইনসিডেন্ট লগ। ঠিক আছে, এই টুলস গুলাতে আমরা যাব, এবং এই টুলস গুলাতে নিজেদের বিচরণকে স্মার্ট করার জন্য ওরাকল কিন্তু একটা সুন্দর টুলস প্রোভাইড করছে, এডিআরসিআই। আচ্ছা, এখন কথা হতে পারে যে ভাইয়া আমরা তো হচ্ছে ওরাকল নিয়ে কাজ করি না, সিকোয়েল সার্ভার নিয়ে কাজ করি। সিকোয়েল সার্ভার কিন্তু হচ্ছে লিনাক্স ভার্সন চলে আসছে, এটা তো আপনারা সবাই অ্যাওয়ার, তাই না? এসকিউএল সার্ভার লিনাক্স ভার্সন যে চলে আসছে, এটা তো সবাই অ্যাওয়ার আছি আমরা। Am I audible to you? হ্যাঁ, জি জি, আবার আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে চলে আসলাম হচ্ছে এখানে, মানে অ্যালার্ট লগ ফাইল। আচ্ছা, অ্যালার্ট লগ ফাইলে যখন আমরা আসলাম, সবার প্রথমে আমাদের কি দেখা উচিত? সবার প্রথমে আমাদের অ্যালার্ট লগ ফাইলের শেষের অংশটা দেখা উচিত। ঠিক আছে, মানে লাস্ট পোর্শনটা দেখা উচিত, যে আসলে ওইখানে কোনো আনইউজুয়াল কিছু আছে কিনা। আচ্ছা, আনইউজুয়াল কোনো কিছু আছে কিনা এটা আমরা কিভাবে ধরতে পারবো? যদি আমরা পেরিয়ডিক্যালি অ্যালার্ট লগ ফাইলকে মনিটর করি, তাহলে আমাদের বিহেভিয়ারে এই ডায়াগনস্টিক কালচারটাও নিয়ে আসতে হবে, যে আমরা রেগুলার বেসিসে অ্যালার্ট লগ ফাইলকে মনিটর করব। তাহলে এখানে আমরা যে ইনফরমেশন গুলা দেখতে পাচ্ছি, এই ইনফরমেশন গুলার সাথে আমাদের কি করতে হবে? ফ্যামিলিয়ারিটি তৈরি করতে হবে। মানে ফ্যামিলিয়ারিটি তৈরি করতে হবে কিরকম? যেমন ধরেন আপনি এমন একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন, যে অ্যাপ্লিকেশনে মনে করেন যে প্রতিনিয়ত 8-10টা নতুন প্যাকেজ প্রসিডিউর ক্রিয়েট হয়, কিছু সেশন অল্টার হয়, এবং হচ্ছে আপনার কিছু কল মিস হয়। ঠিক আছে, তাহলে ওইটা কিন্তু আপনার ওই অ্যালার্ট লগ ফাইলের জন্য জেনেরিক। ব্লকিং সেশন হয়, বা ধরেন কি বলবো আমরা ওইটাকে, ব্লক, আপনার সেশনের একটা প্রবলেম আছে না, সেশন মিউট হয়, এটাকে আমরা কি সেশন জন্য বলে থাকি? মানে আমার একটা সেশন আরেকটা সেশনের সাথে কলিশন ক্রিয়েট করছে, কলিশন ক্রিয়েট করে 2টা সেশনই মানে ডিসকানেক্ট হয়ে গেছে। এই সিনারিওটাকে কি বলে?
ডেডলক। রাইট। তাহলে আমার অ্যাপ্লিকেশনের কোডিং এ যদি ডেডলক ইস্যু থাকে, আমার অ্যালার্ট লগ ফাইলে কিন্তু ডেডলক ইস্যু আসতে থাকবে, তাই না? তাহলে ওইটা যদি আমি হচ্ছে ইনিশিয়ালি ধরেন আমার অ্যাপ্লিকেশন টিমকে আমি অ্যাওয়্যার করলাম এবং তারা বললো কি এটার অ্যাকসেপ্টেন্সি দিল যে ঠিক আছে এটা টলারেবল আমার অ্যাপ্লিকেশন, এটার জন্য প্রবলেম হবে না, তাহলে ওই ধরনের ডেডলক কিন্তু আপনার অ্যালার্ট লগ ফাইলে আসতে থাকবে। তাহলে অ্যালার্ট লগ ফাইলকে যদি আমরা কন্টিনিউয়াসলি মনিটর করি, then we'll be able to define what is normal and what is abnormal, ঠিক আছে? তাহলে পেরিয়ডিক্যালি আমাদের ক্রিটিক্যাল সিস্টেম গুলার অ্যালার্ট লগ ফাইল মনিটর করতে হবে। এখন ওই অ্যালার্ট লগ ফাইল মানে আমার ওরাকলে অ্যালার্ট লগ ফাইল, সিকিউএল সার্ভারে অবশ্যই লগ আছে, পোস্টজিআরই মাইস্কুয়েলও লগ আছে, জেনেরিক যে লগ ফাইলটা ওই লগ ফাইলটা আমাদের পেরিয়ডিক্যালি মনিটর করতে হবে ওই অ্যালার্ট লগ ফাইলের নরমাল এবং অ্যাবনরমাল সিনট্যাক্স গুলাকে ডিফাইন করার জন্য, ঠিক আছে? এখন ADR/CI তো অনেক স্মার্ট টুল। আমার অ্যালার্ট লগ ফাইল ধরেন যে 1 জিবি হয়েছে, 2 জিবি হয়েছে বা 3 জিবি হয়েছে, এত বড় অ্যালার্ট লগ ফাইল ওপেন করে ওয়ার্ডপ্যাড দিয়ে বা নোটপ্যাড দিয়ে আমি একটা একটা করে যদি খুঁজতে থাকি এরর, তাহলে সেটা ফাইন্ড আউট করা কিন্তু অনেক ডিফিকাল্ট, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, খুব ইজিলি ওরা এরর ফাইন্ড আউট করতে পারি, জাস্ট কিপ সাম কমান্ডস লাইক দ্যাট, যে আপনি আপনার কালেকশনে এই ধরনের কিছু কমান্ডস কালেক্ট করে রাখেন। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমার ওরা দিয়ে যে প্রবলেম গুলা রেইজ হইছে, ওই প্রবলেম গুলা কিন্তু এখানে আমি খুব ইজিলি পেয়ে গেলাম, ঠিক আছে? মানে কবে কখন কোন ওরাকল এররটা হইছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, রেগুলার বেসিসে এই ওরাকল এরর গুলা অ্যালার্ট লগ ফাইলে মনিটর করব, ঠিক আছে ভাই? আচ্ছা, তারপর ট্রেস ফাইলকে মনিটর করার জন্য, ম্যানেজ করার জন্য আমাদের ADR/CI ভেরি গুড। তারপরে হচ্ছে আমার ডাটাবেসে যদি কোনো ইনসিডেন্ট হয়ে থাকে, ঠিক আছে, ওই ইনসিডেন্টকে ফাইন্ড আউট করার জন্য আমরা কাজ করতে পারি। না, এই ধরনের কোনো ইনসিডেন্ট নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই ইনসিডেন্ট নাম্বারটা কোথা থেকে নিছেন, এটা নেওয়ার জন্য কোয়েরি করা যাবে, ঠিক আছে? কি কি ইনসিডেন্ট ছিল আমার এখানে, আসলে জিরো স্পেস এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কোনো ইনসিডেন্ট অ্যারাইজ হয় নাই, ঠিক আছে? বাট আমরা কিন্তু এই ইনসিডেন্টকে খুব মজা করে ইগনোর করি, ইজ ইট রাইট? আপনারা কি মানে এই বিষয়টাকে খেয়াল করছেন যে আপনার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ইনসিডেন্ট রেইজ হচ্ছে এবং কিছুদিন পরে আপনি ওই ইনসিডেন্টের লগ ফাইলগুলা সাইজে বড় বলে ইনসিডেন্ট গুলা ফেলে দিচ্ছেন, বাট ওই ইনসিডেন্টটা কেন হলো, ওটা রিজন কি, ওটা ডায়াগনোজ করার মেন্টালিটি কিন্তু আমাদের থাকে না বা আমরা ওইভাবে ওইটা চিন্তা করি না, বাট উই শুড ডায়াগনোজ দ্যাট ইনসিডেন্ট, ঠিক আছে? ওই ইনসিডেন্টটা কিন্তু আমাদের ডায়াগনোজ করা উচিত এবং ওর ভিতরে যে ট্রেস ফাইলটা আছে ইনসিডেন্টের ভিতরে, ওই ট্রেস ফাইল আমাদের রিড করা উচিত যে কেন আসলে ইনসিডেন্টটা অ্যারাইজ হইলো, ইন ফিউচারে যেন সিমিলার ইনসিডেন্ট অ্যারাইজ না হয় সেজন্য আমাদেরকে প্রোঅ্যাক্টিভ প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ADR/CI দিয়ে খুব মানে স্মার্টলি আমরা অ্যালার্ট লগ ফাইল, ট্রেস ফাইল এবং ইনসিডেন্ট লগ গুলাকে মনিটর করতে পারি। আচ্ছা, মনিটর করলাম, করার পরে আবার যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে হেলথ মনিটর রান করতে পারি এই সেম জায়গায়, ঠিক আছে? এবং হেলথ মনিটর রান করার পরে ওইটাকে আবার আমরা মনিটরও করতে পারি রিপোর্ট ক্রিয়েট করে এবং ওই রিপোর্টটাকে শো করে। তাহলে ADR/CI নিয়ে আপনারা কনসেন্ট্রেশন দিবেন।
এটা হচ্ছে মানে ওয়ান অফ সাজেশন ফ্রম মাই সাইড, যে এডিআরসিআই টুলসটা অনেক দিন আগেই কিন্তু এটা ইনঅগুরেট হয়েছে, এবং এই টুলসের উপরে আমাদের হচ্ছে ইন্টারেস্ট কম। তো এই টুলসের উপরে আমাদের ইন্টারেস্ট কম থাকার কারণে আসলে অ্যালার্ট ফাইল, ট্রেস ফাইল এবং ইনসিডেন্ট লককে আমরা স্মার্টলি রিড করতে পারি না, এবং খুব অল্প সময়ে এটাকে একটা ডিসিশনে নিয়ে আসতে পারি। তাহলে মেক ইউর এক্সপার্টাইজ অন এডিআরসিআই। এডিআরসিআই এর উপরে যদি আপনি আপনার এক্সপার্টাইজটা গ্রো করেন, তাহলে অ্যালার্ট ফাইল, ট্রেস ফাইল এবং ইনসিডেন্ট লককে আপনি খুব দ্রুত সময়ে মনিটর করতে পারবেন, এবং আপনার কোনো একটা স্পেসিফিক প্রবলেমকে আপনি খুব ফাস্ট ডায়াগনোস করে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় আমরা কনসেন্ট্রেশন দিব। ওকে, তারপরে আসতেছি আমরা ওরা ডিবাগ, টিআরসি সেশন বা ট্রেসিং দ্য সেশন এন্ড টিকে প্রুফ। আচ্ছা, এই তিনটা টুলস ডায়াগনোস করার জন্য খুবই উপকারী এবং ইজি টুলস। এগুলার জন্য হচ্ছে আপনাকে এক্সট্রা কোনো পে করতে হবে না। ঠিক আছে, এইগুলা আপনার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে ফ্রি অফ কস্ট, এবং এটা ওরাকলে আমরা পাচ্ছি। এখন আমরা যদি অন্য প্ল্যাটফর্মে যাই, তাহলে আমাদেরকে আসলে এখান থেকে কনসেন্ট্রেশন নিয়ে ওই প্ল্যাটফর্মে আসলে ওরা ডিবাগের সিমিলার কি আছে, ট্রেসের সিমিলার কি আছে, টিকেট প্রুফের সিমিলার কি আছে, এটা জাস্ট আমরা ডায়াগনোস করব। এবং এখানে যে অ্যাপ্রোচে কাজ করব, যেহেতু ওরাকল হচ্ছে কম্পারেটিভলি লার্জার সিস্টেম দেন আদার ডাটাবেস, তাহলে এই জায়গাটায় আমরা যদি কনসেন্ট্রেশন দিয়ে এই নলেজ গুলাকে আমরা গ্রিপ করি, তাহলে এর সিমিলার নলেজ গুলা যদি আমরা অন্যান্য প্ল্যাটফর্মে পেয়ে যাই এবং ওইটা নিয়ে যদি আমরা একটা ডকুমেন্ট তৈরি করে ফেলি, তাহলে খুব দ্রুত আমরা প্রবলেম ডায়াগনোস করতে পারবো। ওকে, তাহলে হচ্ছে ওরা ডিবাগ, ট্রেসিং দ্য সেশন এন্ড টিকে প্রুফ, এই তিনটা টুলস এর উপরে আমরা কনসেন্ট্রেশন দিচ্ছি। আচ্ছা, ওরা ডিবাগ দিয়ে আমরা কি করতে পারি? ওরা ডিবাগ দিয়ে আমরা ট্রেস ফাইল জেনারেট করতে পারি। ওরা ডিবাগ দিয়ে আমরা কি করতে পারি? স্পেসিফিক ট্রেস ফাইল জেনারেট করতে পারি। ধরেন আমার কোনো একটা পার্টিকুলার সেশনের বা কোনো একটা পার্টিকুলার প্রসেস আইডির ট্রেসিং করতে হবে। মানে অনেক সময় কিন্তু এরকম আসে, মানে আপনারা এটা ফেস করেছেন কিনা, যেমন ধরেন আপনি শুনতেছেন, মানে আপনাকে বলা হচ্ছে যে আমি কাজ করতে গিয়ে স্লোনেস পাচ্ছি, কোন একজন পার্টিকুলার ইউজার এই কথাটা বলল, আপনি ওই ইউজারের টার্মিনাল আইডি জানেন, ওই ইউজারের ইউজার নেম পাসওয়ার্ড জানেন, বাট ডায়াগনোস করতে পারতেছেন না। আচ্ছা, কেন হবে এটা? ওইখানে তো হচ্ছে অ্যাজ এ ডিবিএ আমার ডায়াগনোস করতে পারার কথা। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? ইমিডিয়েটলি ওই সেশনটাকে ট্রেস করার ইনিশিয়েটিভ নিব। তাহলে ওই ইউজারের পার্টিকুলার সেশনটাকে যখন আমি ট্রেস করতে পারবো, আমার ট্রেস ফাইল যখন জেনারেট হবে, সেটা এক বা একাধিক হোক, যদি একাধিক ট্রেস ফাইল জেনারেট হয়, তাহলে ট্রেসিং দ্য সেশন এই ইউটিলিটির মাধ্যমে আমি সবগুলা ট্রেস ফাইলকে অ্যাকোমোডেট করে একটা সিঙ্গেল ট্রেস ফাইলে কনভার্ট করতে পারবো। কনভার্ট করে টিকে প্রুফের মাধ্যমে ওই ট্রেস ফাইলটাকে রিডেবল ফরম্যাটে এনে তার ভিতরে কি প্রবলেমেটিক সিনারিও ঘটছে, মানে কোন জায়গাটায় ওয়েট বেশি হয়েছে বা কোন এক্সিকিউশন প্ল্যানে রিসোর্স বেশি ইউটিলাইজ হয়েছে, এই বিষয়গুলা কিন্তু আমরা এই টিকে প্রুফের আউটপুট থেকে খুব ইজিলি রিয়েলাইজ করতে পারবো। তাহলে আমরা কি করি? লেটস নো হাউ টু ওরা ডিবাগ এ প্রসেস, হাউ টু ডিফাইন ইভেন্ট টু জেনারেট দ্য ট্রেস ফাইল। ঠিক আছে, ট্রেস ফাইলের লোকেশনটা আমরা জেনে নেই, যে কোন ট্রেস ফাইলে আসলে আমার ট্রেসিংটা যাবে, ওরা ডিবাগ ট্রেস ফাইল নেম। তারপরে হচ্ছে এটার অল্টারনেটিভ হিসেবে আমরা এই কোয়েরিটাকে ইউজ করতে পারি, বাট যেহেতু ওরা ডিবাগ খুব ইজিলি আমরা ইউটিলাইজ করতে পারি, তাহলে এখান থেকে আমরা নামটা জেনে নিই। হ্যাঁ, দেন কাম টু দ্য পয়েন্ট। আমার যখন মানে ডিজায়ার্ড টাইম আমি পার করে ফেললাম, তখন আমি ওরা ডিবাগটা অফ করে দিই। অফ করলাম, আমার যে ট্রেস ফাইল জেনারেট হয়েছে এখান থেকে তো নামটা জেনেই নিছি, ওই ট্রেস ফাইলের উপরে টিকে প্রুফ অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে ওই টিকে প্রুফের আউটপুট থেকে আমরা ডিফাইন করার চেষ্টা করি যে আসলে ওই সেশনের কোন পার্টিকুলার অ্যাক্টিভিটির কারণে বা কোন অবজেক্টের কারণে, কোন অবজেক্ট অ্যাক্সেসের কারণে
এই ডিলেনেসটা আসতেছে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা স্পেসিফিক একটা প্রবলেমকে কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারতেছি, মানে ডায়াগনোস করে ফেলতে পারতেছি। দেন কাম টু দ্য পয়েন্ট টু রিমেডি। তারপরে আপনি ওই অনুযায়ী যদি অবজেক্টকে পার্টিশন করতে হয় পার্টিশন করবেন, যদি অবজেক্টের নতুন কোনো ইন্ডেক্স ক্রিয়েট করতে হয় ইন্ডেক্স ক্রিয়েট করবেন, যদি এক্সিস্টিং ইন্ডেক্সকে রিভিল করতে হয় রিভিল করবেন, যদি অবজেক্টে ফ্র্যাগমেন্টেশন থাকে ডিফ্র্যাগমেন্ট করার জন্য ওটাকে মুভ করবেন, এটসেট্রা এটসেট্রা। বা যদি ওই অবজেক্টের সাইজ অনেক বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেশন টিমের সাথে ডিসকাস করে ওইটার হিস্ট্রিক্যাল টেবিল অ্যারেঞ্জ করার ট্রাই করবেন, বা পার্সিং করার পলিসি ডেভেলপ করাবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে কি ওই পার্টিকুলার প্রসেসের যে বটলনেক এটা রিডিউস হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা অত্যন্ত সাধারণ এবং অ্যাভেলেবল কিছু বিষয়ের মাধ্যমে আমরা কিন্তু ইনিশিয়াল ডায়াগনোসটা করে ফেলতে পারতেছি। তাহলে আমরা মানে ফ্রম নাও এডিআর সিআই, ওরা ডিবাগ, ট্রেসিং দ্য সেশন, টিকে প্রুফ, এই টুলস গুলার উপরে দক্ষতা অর্জন করব, এবং এগুলার উপরে হচ্ছে এক্সপার্টাইজ গ্রো করা খুব ইজি। অনেক সুন্দর সুন্দর ব্লগ আছে, ওরাকল বেজে ডিটেল ডিসকাস করা আছে। এইখান থেকে আপনি আপনার এনভায়রনমেন্টের সাথে ম্যাচিং করে বা আপনার আইডিয়ার সাথে ম্যাচিং করে আপনি কমান্ড গুলাকে রেডি করে ফেলেন এবং ওগুলাকে অ্যাপ্লাই করে করে নিজের ডায়াগনোজিবিলিটিটা বাড়াইতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এই জায়গাটায় একটু থামি, আপনাদেরকে একটু স্কোপ দিই। আচ্ছা, স্টপ দ্য প্রেজেন্টেশন। আচ্ছা, এখন আমাকে আপনাদের এক্সপিরিয়েন্স থেকে বলেন যে আপনারা আসলে মানে এরকম সিনারিও কি ফেস করেছেন কিনা, যে একজন ইউজার বলতেছে আমার এখানে অনেক স্লো কাজ হচ্ছে, আমি স্লো, কিন্তু আপনি মানে ডায়াগনোস করতে পারতেছেন না ডিউ টু এক্সপার্টাইজ অন ডিবাগ, ট্রেসিং দ্য সেশন এবং টিকে প্রুফ, এই টুলস গুলার উপরে আপনার কন্ট্রোল না থাকার কারণে, এগুলা নিয়ে আপনি হচ্ছে নাড়াচাড়া না করার কারণে, ইভেন ইফ অ্যালার্ট লক ফাইল, ট্রেস ফাইল এন্ড ইনসিডেন্ট ম্যানেজমেন্ট লক ফাইল গুলা আপনি ঘাটাঘাটি না করার কারণে আপনার মাঝে ওই এক্সপার্টাইজটা গ্রো করে নাই, এবং আপনি হচ্ছে কি করতে পারতেছেন না, একটা পার্টিকুলার ইউজার বলা সত্ত্বেও আপনি ওই পার্টিকুলার সেশনটাকে ড্রিল ডাউন করতে পারতেছেন না। সো এই জায়গাটাতে আমাদের কি করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। আচ্ছা, আপনাদের মানে এই ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে একটু কিছু বলেন, 5 মিনিটস। মানে আপনার এই ধরনের এক্সপিরিয়েন্স হইছে, আপনি ড্রিল ডাউন করছেন বা করেন নাই, ঠিক আছে? ডোন্ট ফিল শাই, মানে আপনি আপনার জায়গা থেকে একটু এক্সপ্রেস করেন। আপনারা আছেন না ঘুমায় পড়ছেন? আছি ভাইয়া। আছি আমরা। আচ্ছা, কিছু বলেন আপনাদের দিক থেকে। আসলাম, আপনি কিছু বলেন। আদিমুল সাহেব কে আছেন? এরকম আচ্ছা, সিচুয়েশন আমি একটু বলি। হ্যাঁ, এরকম চেক করতে পারে না, আসলে জানেন না, জানার কারণে চেক করতে পারে না, এরকম সিচুয়েশন হয়েছে কিন্তু না জানার কারণে চেক করতে পারে না। জি রাহেন পে, আপনি বলেন, আপনি কি বলতে চাচ্ছিলেন একটু প্লিজ। জাস্ট একটু শেয়ার করার জন্য আমাদের যেটা হয় যে আমাদের একটা মডিউল আছে রিপোর্ট লাইব্রেরি। সো আমাদের যেটা হয় যে ধরেন অনেক সময় ডিরেক্ট কমপ্লেইন আসে অনেক সময় ইউজারের কাছ থেকে যে একটা রিপোর্ট চলে নাই অথবা স্লো চলতেছে। তখন কিন্তু আমাদের মানে একদম পিন পয়েন্ট হয়ে যায় যে এই কুড়িটাই স্লো চলতেছে। তখন আমাদের ডেভেলপাররা ম্যাক্সিমাম ওদের মডিউলের কুড়ি টুড়ি লেখে, আমাদের কাছে আছে এগুলো পারফরমেন্স টিমিং এর জন্য। তখন কিন্তু আমাদের কতগুলা স্টেপস এই কুড়িগুলো দেখতে হয় যে আসলে
লোকালি পারফরমেন্স কেমন ছিল, এখন হঠাৎ করে খারাপ হয়ে গেল, অন্য কোনো ইস্যু আছে কিনা, বা এটা কিভাবে রায়ন রিয়েলাইজ। ভাই, জি জি জি। রায়ন ভাই, আমরা ওই অ্যাপ্রোচটাতে একটু পরেই যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনি আরো হচ্ছে স্পেসিফিক লেভেলে চলে গেছেন। আমরা আমরা একদম ওই স্পেসিফিক আইডেন্টিফিকেশন ইউজার দিতে পারতেছে না, ধরেন সাপোজ, আচ্ছা ঠিক আছে, বা ও আসলে মানে কোনো পার্টিকুলার কুইরি চালাচ্ছে না, একটা অ্যাকশন পারফর্ম করতেছে। হুম, যেমন ধরেন সেটা অ্যাকাউন্ট ওপেনিং হইতে পারে, সে ফর এক্সাম্পল একটা পারচেজ অর্ডার হইতে পারে, হুম। বা কোন একটা প্রসেস এক্সিকিউশন হইতে পারে। সেক্ষেত্রে হচ্ছে কি, অ্যাজ এ ডিবিএ আপনি হচ্ছে মানে স্টিল ব্লাইন্ড যে আসলে ওইখানে অ্যাপ্লিকেশনের কোন কোন প্রসেস গুলা, কোন কোন টাস্ক গুলা চলতেছে, ঠিক আছে। ঠিক ওই জায়গা থেকে আমরা যদি ড্রিল ডাউন করতে চাই, তখন আমাদের অ্যাপ্রোচটা হবে এডিআর সিআই, ওরা ডিবাগ, ট্রেস দ্য সেশন, টিকে প্রুফ। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আপনি যেটা বললেন ওইটাই তো মানে স্ট্যান্ডার্ড প্রসিডিউর আর কি, এইসব কেস আর কি। মানে আমি জাস্ট আমাদের এটা শেয়ার না, আপনার কেস কিন্তু আরো আইডেন্টিফাই হয়ে গেছে, ওই জায়গায় আমরা যাব। হ্যাঁ। হ্যাঁ, মানে আপনি একদম মানে জেনে গেছেন যে আমার ওই জায়গাটাই প্রবলেম। সো ওই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হবে। জি, জি। আমরা একটু পরেই আমরা ওই জায়গায় চলে যাব। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে ভাইয়া মানে আমি যেটা মানে বুঝতেছি, আমরা একটু মানে হয়তোবা আমিও না, মানে অনেক ডিবি এটা একটু আমাদের প্র্যাকটিসে কম আছে। ধরেন যে আমি অনেক এসআর এ অনেক কাজ করছি, তো তখন দেখা গেছে যে আমার টিকে প্রফ বা ওরা অনেক এই টুল গুলো দিচ্ছে যে তোমরা এগুলো চালায়, এই ডাটাগুলো আমাদের দাও, বা অনেক সময় তখন এই টুল গুলো ইউজ করা হয়েছে বেশি আর কি। তো নর্মালি দেখা যায় যে আমরা অনেকভাবে ম্যানুয়ালি অনেক কিছু করে টোরে ইয়ে করি, বাট এই স্ট্যান্ডার্ড প্রসিডিউর আমাদের আসলে প্র্যাকটিসে আনতে হবে। লাইক আপনি যেটা দেখালেন, এডিআর সিআই, টিকে প্রফ, ওরা ডিবাগ, এই টুল গুলো আসলে অনেক ডাইনামিক্যালি মানে অনেক ইন ডেপথ ইন ডিটেইলে ইউজ করা যায় করে, এবং অনেক কিছু ভালোভাবে বের করা পসিবল আর কি। সো এটা আমি নিজেও কিছুটা ইউজ কম করছি, একদম যে ইউজ করি না এরকম না, ইউজ করা লাগছে বেশ কয়েকবার, বাট প্র্যাকটিসে এটা আমাদের সবারই আনা উচিত। ওকে, আমাদের হচ্ছে সময় কমে যাচ্ছে। হ্যালো জাকির ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না। সরি 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 সরি। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের একটা হাই লেভেল অ্যাপ্রোচ থেকে আমরা জেনে নিলাম যে ইনিশিয়ালি আমরা কোন কাজটা করব, জাস্ট চট করে ওইটা ডিসিশনে চলে আসলাম উইদিন 10 মিনিটস। দেন আমরা হচ্ছে যদি ডাটাবেসে অ্যানালাইসিস করতে হয়, আমরা প্রাইমারি ফেজে কি করলাম, অ্যালার্ট লগ ফাইল, ট্রেস ফাইল এন্ড ইনসিডেন্ট লগ মনিটর করলাম।
মনিটর করে আমরা ডিসিশনে আসতে পারলাম যে এটা কি কোনো বাগ রিলেটেড ইস্যু কিনা, নাকি আমার রিসোর্স রিলেটেড ইস্যু, নাকি ওরাকল ডাটাবেজের ভিতরে চলতেছে এরকম কোনো প্রসেস এন্ড রিলেটেড কনফিগারেশন ইস্যু। আচ্ছা, যখন এগুলো আমরা ডিফাইন করলাম, দেন আমরা আরো ডেপথ লেভেলে চলে গেলাম। সেটা হচ্ছে কি ডায়াগনস্টিক প্যাকেজ যে রিপোর্ট গুলা ইন ডিটেল সেগুলো নিয়ে অ্যানালাইসিস শুরু করলাম। আচ্ছা, তো এই রিপোর্ট গুলাকে অ্যাভেল করার জন্য আমাদেরকে ওরাকলের ডায়াগনস্টিক প্যাক যে ফিচার আছে বা অপশন আছে সেটাকে আমাদের অ্যাকোয়ার করতে হবে। ডায়াগনস্টিক প্যাকের সাথে খুব ইন ডেপথলি জড়িত আছে টিউনিং প্যাক। ডায়াগনস্টিক প্যাক এন্ড টিউনিং প্যাক আমরা যখন ওরাকলের লাইসেন্স করি তখন এন্টারপ্রাইজ রিলিজের সাথে ডায়াগনস্টিক প্যাক এন্ড টিউনিং প্যাক এই দুইটা অপশনকেও ইনক্লুড করে নিই। বিকজ অফ এই দুইটা অপশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং ডাটাবেসকে খুব স্মার্টলি হ্যান্ডেল করার জন্য এবং প্রবলেম খুব দ্রুত ডায়াগনোস করার জন্য, ইভেন ইফ লোকালি এন্ড থ্রু ওইএম, এই রিপোর্ট গুলা মানে ডায়াগনস্টিক রিপোজিটরির কম্পোনেন্ট গুলা বা ডাটা গুলা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ডায়াগনস্টিক প্যাক যদি আমরা নেই তাহলে আমরা কি কি অর্গানাইজ রিপোর্ট পাই? এডব্লিউআর রিপোর্ট পাই, মানে অটোমেটিক ওয়ার্কলোড রিপোজিটরি রিপোর্ট। তারপরে হচ্ছে এডিডিএম রিপোর্ট পাই, মানে অটোমেটিক ডাটাবেস ডায়াগনস্টিক মনিটর রিপোর্ট এন্ড অ্যাক্টিভ সেশন হিস্ট্রি রিপোর্ট পাই। ঠিক আছে, তাহলে আমরা এই রিপোর্টগুলা খুব ইজিলি জেনারেট করতে পারি, গ্রাফিক্যালিও জেনারেট করতে পারি, আবার কম্পিউটারও জেনারেট করতে পারি। আমরা জানি যে ওরাকলের বাইনারি হোমে RDBMS নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে মোর দেন থাউজেন্ডস অফ স্ক্রিপ্টস ওরাকল আমাদেরকে প্রোভাইড করছে, যে স্ক্রিপ্ট গুলা আমরা বিভিন্ন পারপাজে কাস্টমাইজ করে ইউটিলাইজ করতে পারি, অথবা ঠিক ওইটাকে আমরা সরাসরি ইউটিলাইজ করতে পারি। তাহলে RDBMS হোমের ভিতরে AWR, ADDM এবং ASH রিপোর্ট জেনারেট করার জন্য স্ক্রিপ্ট অলরেডি এক্সিস্ট। আচ্ছা, তাহলে এগুলো আমরা স্ক্রিপ্ট দিয়েও জেনারেট করতে পারি, আই মিন এসকিউএল স্ক্রিপ্ট এক্সিকিউট করে, আবার গ্রাফিক্যালি টডের মাধ্যমে বা সিকল ডেভেলপারের মাধ্যমে বা ওরাকল এন্টারপ্রাইজ ম্যানেজার ক্লাউড কন্ট্রোলের মাধ্যমে আমরা এই রিপোর্ট গুলাকে জেনারেট করতে পারি। আচ্ছা, AWR রিপোর্ট এটা একটা স্পেসিফিক টাইমলাইনের উপরে করা যায়, আই মিন স্ন্যাপশটের উপরে করা যায়, এবং একটা টাইমলাইনের সাথে আরেকটা টাইমলাইনের কম্পেয়ার করা যায়। ওইখানে হচ্ছে টপ ওয়েট গুলা থাকে, টপ এসকিউএল থাকে অ্যাকর্ডিং টু সিপিইউ, টপ এসকিউএল অ্যাকর্ডিং টু ইলাপস টাইম, হ্যাঁ, এক্সিস্টিং কনফিগারেশন, এই বিষয়গুলো ওইখানে এক্সিস্ট থাকে। তাহলে AWR রিপোর্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা রিপোর্ট। AWR রিপোর্টকে ইন্টারপ্রিয়েট করার জন্য ওরাকলের অনেকগুলা মস আছে। ঠিক আছে, যেমন এইটা একটা ডক আইডি ওরাকলের, এইখান থেকে আমরা হচ্ছে ইনিশিয়াল একটা ধারণা পাবো যে আসলে কিভাবে AWR রিপোর্টকে ইন্টারপ্রিয়েট করতে হয়। যেমন টপ 5 টাইম ইভেন্ট, তাহলে টপ 5 টাইম ইভেন্ট আমরা কিভাবে রিড করব, কখন বুঝবো যে এটা প্রবলেম, আর কখন রিয়েলাইজ করব যে আসলে এইটা প্রবলেম না, এটার জন্য এখানে আবার একটু এক্সপ্লেনেশন দেয়া আছে। তাহলে আমরা কি করব, AWR রিপোর্ট ইন্টারপ্রিয়েট করার জন্য মানে ব্লগের উপর ডিপেন্ড না হয়ে যাদের যাদের ওরাকল এসআই আছে তারা ওরাকল এসআই তে ঢুকে আমরা হচ্ছে AWR রিপোর্ট কিভাবে ইন্টারপ্রিয়েট করে এই ডক গুলা পড়বো। জাস্ট 2-3টা ডক পড়লে আপনার হচ্ছে আইডিয়া চলে আসবে যে একটা AWR রিপোর্ট কিভাবে ইন্টারপ্রিয়েট করতে হয়। ঠিক আছে, প্লাস ADDM এবং ASH রিপোর্ট কিভাবে ইন্টারপ্রিয়েট করতে হয় সেটা সম্পর্কে আমাদের ধারণা চলে আসবে। আচ্ছা, তাহলে এই AWR রিপোর্ট, ADDM রিপোর্ট এবং ASH রিপোর্ট অ্যানালাইসিস করে আমরা কোন বিষয়গুলো আসলে ফাইন্ড আউট করতে পারতেছি। দেখেন, এটা AWR রিপোর্টে ওয়েট ইভেন্ট ইউজ টু আইডেন্টিফাই পারফরম্যান্স প্রবলেম, আপনি ওয়েট ইভেন্ট গুলো ফাইন্ড আউট করে পারফরম্যান্স প্রবলেম ডিফাইন করতে পারবেন। এর ভিতরে অ্যাক্টিভ সেশন হিস্ট্রি রিপোর্ট আছে এবং ADDM রিপোর্টে ইনজেক্ট আছে। অবজেক্ট ইউজেস স্ট্যাটিস্টিক্স মনিটর করতে পারবেন, রিসোর্স ইন্টেন্সিভ এসকিউএল স্টেটমেন্ট গুলো আপনি দেখতে পারবেন, মানে হাই সিপিইউ এসকিউএল, হাই মেমোরি ইউটিলাইজ এসকিউএল, হাই ইলাপস টাইম এসকিউএল, হাই ওয়েট এসকিউএল, এগুলো আপনি হচ্ছে AWR রিপোর্ট থেকে ডিফাইন করতে পারবেন। তাহলে ওইখান থেকে আপনি হচ্ছে টপ সিপিইউ কনজিউম হয় এরকম একটা এসকিউএল নিয়ে যদি কাজ করেন তাহলে ওইটাকে হচ্ছে মেইনটেনেবল বা ম্যানেজেবল করা পসিবল। আচ্ছা, তারপরে আপনি আসেন ADDM রিপোর্ট আপনাকে আসলে কোন কোন বিষয়গুলোর ইন্ডিকেশন করবে, সিপিইউ বটলনেক, মেমোরি স্ট্রাকচার,
IO capacity, high load SQL, real application cluster specific issues, database configuration issues. Active session history রিপোর্টে যখন আপনি যাবেন ওইখানে আপনি কি কি অ্যানালাইসিস করতে পারবেন? টপ ইউজার ইভেন্ট, ডিটেইলস টু দ্য ওয়েট ইভেন্ট, টপ কোয়েরিজ, টপ সেশন, টপ ব্লকিং সেশন, টপ ডাটাবেস অবজেক্ট, অ্যাক্টিভিটি ওভার টাইম। তাহলে দেখেন এই তিনটা রিপোর্টকে যদি আপনি ইন্টারপ্রিয়েট করা মানে জেনারেট করা এবং ইন্টারপ্রিয়েট করা যদি মডারেট লেভেলে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ইজিলি আপনার ডাটাবেসের প্রবলেম স্কোপ গুলাকে ডিফাইন করে ফেলতে পারবেন এবং ওই প্রবলেম স্কোপের উপর অ্যানালাইসিস করে রিমেডি কি দিবেন সেটা আপনি ডিসিশন নিতে পারবেন। ওকে, তারপরে নেক্সট ফেজে আসি, ডাটা ডিকশনারি ভিউজ এবং পারফরমেন্স ভিউজ। ডাটা ডিকশনারি এন্ড পারফরমেন্স ভিউজ এর উপরে বেসিস করে আমরা ইনিশিয়াল লেভেলে অনেক প্রবলেম খুব ইজিলি ডিফাইন করে ফেলতে পারি। যেমন query to monitor most CPU consuming SQL, most CPU consuming SQL গুলাকে আমরা ফাইন্ড আউট করতে পারি। আমাদের রায়হান ভাই কিছুক্ষণ আগে যে বিষয়টা বললেন যে কোন একজন ইউজার স্পেসিফিক একটা কোয়েরি রান করছে, ওই কোয়েরি রান করার পরে স্লোনেস পাইছে এবং উনি ইনফর্ম করছে, তাহলে ওই কোয়েরিটা আপনার মোস্ট সিপিইউ কনজিউমিং লিস্টে আছে কিনা আপনি অ্যানালাইসিস করে ফেললেন। কোয়েরি টু মনিটর এসকিউএল হ্যাভিং দ্য লংগেস্ট ওয়েট টাইম এখানে আছে কিনা আপনি অ্যানালাইসিস করলেন। কোয়েরি টু মনিটর বিজিয়েস্ট অবজেক্ট সিন্স দ্য লাস্ট ডাটাবেস রিস্টার্ট, ওই যে কোয়েরিটাকে স্লো বলা হচ্ছে ওই কোয়েরির ভিতরে যে অবজেক্ট গুলো আছে ওই অবজেক্ট গুলো হচ্ছে মোস্ট বিজিয়েস্ট অবজেক্টস কিনা সেটাও আপনি এখান থেকে অ্যানালাইসিস করে ফেললেন। কোয়েরি টু মনিটর ডিটেল হিস্ট্রি ফর এ পার্টিকুলার এসকিউএল, একটা সিকিউএল এর হিস্ট্রি অ্যানালাইসিস করতে পারলেন, যেটা আপনার রিপোর্ট টিম বা অ্যাপ্লিকেশনের ইউজার টিম আপনাকে বললো যে আমার এই এসকিউএলটাতে আমি স্লোনেস পাচ্ছি। আচ্ছা, তাহলে ওই এসকিউএল এর এক্সিকিউশন হিস্ট্রি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেখলেন, দেখার পরে আপনি যদি মানে এটা ফাইন্ড আউট করেন যে আসলে ওই এসকিউএলটা বিভিন্ন সময় বিভিন্ন এসকিউএল প্ল্যান জেনারেট করছে, ঠিক আছে, মাল্টিপল এসকিউএল প্ল্যান জেনারেট করছে। মাল্টিপল এসকিউএল প্ল্যান জেনারেট করার ফলে কোনো একটা প্ল্যানে সে খুব ফাস্টার এফোর্ট দিছে, কোনো একটা প্ল্যানে খারাপ এফোর্ট দিছে, তাহলে ওইখানে আমরা ইলাপস টাইম, এক্সিকিউশন টাইম এগুলা ফাইন্ড আউট করে চেক করে যে এক্সিকিউশন প্ল্যানটা ওই এসকিউএল এর জন্য বেস্ট ছিল ওই এক্সিকিউশন প্ল্যানটাকে আমরা ওই এসকিউএল এর সাথে বাইন্ড করে দিতে পারি, ঠিক আছে। তাহলে মানে দেখা যাচ্ছে কি যে কোন একটা পার্টিকুলার এসকিউএল এ যদি প্রবলেম হয় ওই এসকিউএল এর প্রবলেমও আপনি ডাটা ডিকশনারি এবং পারফরম্যান্স ভিউ থেকে অ্যানালাইসিস করে ডিসিশনে আসতে পারবেন যে হ্যাঁ এটাই প্রবলেম। এখন তার যে মাল্টিপল এক্সিকিউশন প্ল্যান ওই প্ল্যানগুলোকে অ্যানালাইসিস করে যে প্ল্যানটা বেস্ট ওই প্ল্যানটাকে যদি আপনি ম্যানুয়ালি বাইন্ড করে দেন, পরবর্তীতে ওই এসকিউএল যখন চলবে ডাটাবেস ওই এক্সিকিউশন প্ল্যান অনুযায়ী রেসপন্স করবে এবং কোয়েরির আউটপুট অনেক ফাস্টার হবে, মানে দ্রুত দিয়ে দিবে। আচ্ছা, তাহলে গেল এই জায়গাটা। দেন আমরা সার্ভার লেভেলে কিছু বিষয় অবজার্ভ করার জন্য মানে রিসোর্স কনজাম্পশন অবজার্ভ করার জন্য আমরা আসলে ওএস ওয়াচার যে ইউটিলিটিটা আছে এই ইউটিলিটিটা ব্যবহার করা শিখব এবং এর রিপোর্ট ইন্টারপ্রিট করব। তাহলে এখান থেকে হচ্ছে আমরা অপারেটিং সিস্টেমের সাথে এঙ্গেজ সিপিইউ, র্যাম, আইও, নেটওয়ার্ক bottleneck, each and everything সম্পর্কে আইডিয়া পাবো যে আর দে বিহেভিং নরমাল অর নট। তাহলে এইটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ডায়াগনস্টিক টুল ফর ডিবিএ টু অ্যানালাইসিস দ্য সার্ভার লেভেল অ্যাকর্ডিং টু ইউর ডাটাবেস ইউটিলাইজেশন। এইচএফ এর ভিতরে টিএফএ এবং ওরা সিএইচকে এই ইউটিলিটি গুলা অ্যাভেলেবেল। আমরা হচ্ছে এর মাধ্যমে আমার ডাটাবেসের অ্যাজ ওয়েল এজ অন্যান্য যে কম্পোনেন্ট আছে ডাটাবেসের সাথে রিলেটেড রিসোর্স লেভেলে এদের সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারবো এবং কোনো প্রবলেম থাকলে সেটাকে ফাইন্ড আউট করে ডায়াগনোজ করতে পারবো। এসকিউএল হেলথ চেক এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মনিটরিং টুল, ডায়াগনোজিং টুল। আপনাকে যখন কোনো টিম বলবে আমার এই এসকিউএল এর প্রবলেম আছে, আপনি ওই এসকিউএল এর হেলথ চেক অ্যাপ্লাই করে ওই এসকিউএল এর ইন ডিটেইল আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে তার
কতগুলা এক্সপ্লেন প্ল্যান জেনারেট হয়েছে, কোন এক্সপ্লেন প্ল্যানে কস্ট বেস অপটিমাইজেশন কোন লেভেলে ছিল, কোনটা কতটুকু রিসোর্স কনজিউম করছে, কতটুকু ইলাপস টাইম নিছে, তাকে কোন লেভেলে মডিফাই করলে বা কাস্টমাইজ করলে সে আরো বেটার এফোর্ট দিবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় হচ্ছে আপনি পারফরমেন্স ডায়াগনোস করতেছেন। তাহলে এই লিঙ্ক 3টা দেওয়া আছে, আপনারা এই লিঙ্ক গুলাতে একটু রিড করবেন বা এই জায়গাগুলোতে একটু পড়াশোনা করবেন যে কিভাবে আসলে এই টুলসটাকে ডাউনলোড করা হয়, কিভাবে এই টুলসটাকে ইনস্টল করা হয়, এই টুলস এর মাধ্যমে কিভাবে রিপোর্ট জেনারেট করে সেই রিপোর্ট গুলা রিড করা হয়। ঠিক আছে, এবং এদের ভিতরে কি কি কম্পোনেন্ট গুলো আছে। আসলে বিষয়টা হচ্ছে কি যে আমরা এখানে জাস্ট একটা টুলস নিয়েই আমাদের 2 ঘন্টার একটা সেশন করা যাইতো, তারপরেও হচ্ছে মানে অনেক কিছু বাকি থেকে যাইতো। ঠিক আছে, কারণ হচ্ছে এই টুলস গুলা এতটাই ইলাবোরেট এবং এতটাই স্মার্ট, এই টুলস গুলা নিয়ে কাজ করা মানে আপনাকে সময় দিতে হবে এবং এইখান থেকে অনেক ভালো ফসল বের করা যাবে। ওকে, তারপর আমরা একদম ফাইনাল স্টেজে আসি, যেই জায়গাটা নিয়ে আমাদের খুব কনফিউশন আছে, মানে পিজিএ এগ্রিগেট টার্গেট এন্ড পিজিএ এগ্রিগেট লিমিট। আমার কাছে অনেকেই কমপ্লেন করেছেন যে ভাইয়া আমরা তো হচ্ছে পিজিএ এগ্রিগেট টার্গেটের ভ্যালু দিচ্ছি 10 জিবি, কিন্তু দেখা যাচ্ছে ইউজ হচ্ছে 15 জিবি 20 জিবি, আমার সার্ভারকে একেবারে হ্যাং লেভেলে নিয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা কি হবে, মানে ডিসিশনটা কি হবে? ঠিক আছে, তো আবার অনেকে পিজিএ এগ্রিগেট টার্গেটের ভ্যালু সেট করে পিজিএ এগ্রিগেট লিমিট এর ভ্যালু সেট করতে গিয়ে প্রবলেম ফেস করতেছে যে আমি তো আসলে পিজিএ এগ্রিগেট এত দিছি, এখন ও তো আমার ডাবল ভ্যালু চাচ্ছে। এই জায়গাটা একটু ক্লিয়ার করি। এই পিজিএ এগ্রিগেট লিমিটটা হচ্ছে সফট টার্গেট, মানে আপনার ডাটাবেস কোনো একটা সিচুয়েশন যদি এমন হয় যে তার অধিক পিজিএ লাগবে, সে অটোমেটিক্যালি ওটাকে বাড়ায় নিবে, এই লিমিটটাকে সে ওবে করবে না। আচ্ছা, আর পিজিএ এগ্রিগেট লিমিটটা হচ্ছে হার্ড লিমিট, মানে এই লিমিটের বাইরে কখনো মেমোরি যেতে পারবে না। আচ্ছা, এই পিজিএ এগ্রিগেট এবং পিজিএ এগ্রিগেট লিমিট এদের ক্যালকুলেশনটা কি? পিজিএ এগ্রিগেট টার্গেট তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিফাইন করব, বাট পিজিএ এগ্রিগেট লিমিট আমাদেরকে ডিফাইন করতে হবে এই রুলস এর উপর বেসিস করে। আইদার এটা 2 জিবি হবে অথবা পিজিএ এগ্রিগেট টার্গেটের টুয়াইস হবে, অথবা প্রসেস প্যারামিটারকে 3 এমবি দিয়ে গুণ দিলে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালু হবে। তাহলে এই 3টা ক্যালকুলেশনের মধ্যে যেই ভ্যালুটা সবচেয়ে বড় ওই ভ্যালুটাকে পিজিএ এগ্রিগেট লিমিটে বসাইতে হবে। তাহলে পিজিএ এগ্রিগেট লিমিট হচ্ছে হার্ড লিমিট আর পিজিএ এগ্রিগেট টার্গেট হচ্ছে সফট লিমিট। কোনো কারণে যদি পিজিএ এগ্রিগেট লিমিট 0 থাকে তাহলে সেক্ষেত্রে এই পিজিএ এগ্রিগেট টার্গেট একদম আপনার পুরো ডাটাবেসের ফুল র্যাম কে ইউটিলাইজ করে ডাটাবেস হ্যাং করে অপারেটিং সিস্টেমকে হ্যাং করে দিতে পারে। ঠিক আছে, ওকে, আমাদের হচ্ছে 12টা ক্রস করে ফেলছে, সরি টু ক্রস দ্য টাইম লিমিট। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমরা পরবর্তীতে আরো কিছু সেশন নিয়ে কাজ করব এবং পার্টিকুলার একটা টপিকস নিয়ে আরো ইলাবোরেটলি ডিসকাস করব। থ্যাঙ্কস ফর ইউর প্যাশন, আপনারা আমার সাথে থাকার জন্য। আর আজকের ডিসকাশনটা হয়তো মানে খুব একটা ফ্রুটফুল হয় নাই, তারপরে প্রত্যাশা থাকবে যে আপনারা এখান থেকে কিছু প্র্যাকটিস বা বিহেভিয়ারাল কিছু টিপস নিয়ে আপনাদের ক্যারিয়ারকে আরো মডারেট করবেন, আরো ডেভেলপ করবেন। থ্যাংক ইউ টু অল। আপনাদের পক্ষ থেকে কিছু বলার থাকলে 2 মিনিটের মধ্যে সেরে ফেলেন, দেন আমরা আমাদের সেশনটা আজকে ক্লোজ করব। আর হচ্ছে যেই টেক্সট ফাইলটা দিয়ে আমরা আজকের সেশনটাকে কন্ডাক্ট করলাম ওই টেক্সট ফাইলটা আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি, অথবা হ্যাঁ আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি, কারণ ওইখান থেকে আপনারা এটাকে নিয়ে নিজেদের মতো করে আরেকটু মডারেট করতে পারবেন, আরেকটু অ্যানালাইসিস করতে পারবেন। ঠিক আছে, বলেন, কেউ কিছু বলার থাকলে বলেন।